তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, সবাই ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা সাইকেল 2 এর প্রথম ক্লাসটা করব। তো আশা করি তোমরা সবাই সাইকেল 1-এও ছিলা। তো সাইকেল 1-এ কিন্তু আমাদের দুইটা চ্যাপ্টার শেষ, ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত চলতেছে। ভেক্টরটা আমরা না পড়াই এখানে চলে আসছি। কেন? কারণ ম্যাথসের ভেক্টর আর ফিজিক্সের ভেক্টর পুরাপুরি সেম, বুঝছো? 90% সেম। তো সবাই ফিজিক্সের ভেক্টরটা আস্তে আস্তে শেষ করো। তো ফিজিক্সের ভেক্টরটা শেষ হওয়ার সাথে সাথে আমরা ম্যাথসের ভেক্টরটাও কি পড়ে ফেলবো। ওকে, সবাই বুঝতে পারলাম? তো অনেকে প্রথমবার ওয়েব অ্যাপে ক্লাস করতেছো। ওয়েব অ্যাপে ক্লাস করার জন্য একটু ভালো ইন্টারনেট স্পিড দরকার হয়। হ্যাঁ, মানে লাইভ ক্লাসটা করার জন্য। রেকর্ডেড ক্লাস খুব ইজিলি করা যায়, কিন্তু লাইভ ক্লাসটা করার জন্য ভালো ইন্টারনেট স্পিডের দরকার হয়। তো কারো যদি ওয়েব অ্যাপে ঝামেলা হয়, তোমরা ফেসবুকে গিয়ে লাইভ ক্লাসটা করবা। হ্যাঁ, আর রেকর্ডেডটা সুন্দর করে ওয়েব অ্যাপে সাজানো থাকবে। ওকে, সুন্দর করে ওয়েব অ্যাপে সাজানো থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা শুরু করব, চ্যাপ্টার 6। এটা অত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না, বুঝছো? এখান থেকে ইউজুয়ালি খুবই কম কোয়েশ্চেন আসে, আর কোয়েশ্চেন আসলেও মানে কেউ অ্যান্সার করে না। আমি নিজেও যখন এখান থেকে কোয়েশ্চেন আসতো, আমি কি অ্যান্সার করতাম না। ওকে, তো এই চ্যাপ্টারটার নাম কি? ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। তো তোমরা ক্লাস 9-10-এ নিশ্চয়ই পড়ে আসছো। ক্লাস 9-10-এ কি কি পড়ে আসছো দেখো। এই চ্যাপ্টারে কোন কোন চ্যাপ্টারের টপিক পাবা? প্রথমত, তোমরা সবাই হায়ার ম্যাথস পড়ছো না? ক্লাস 9-10-এর হায়ার ম্যাথ, ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের চ্যাপ্টার 8 মনে আছে? ত্রিকোণমিতি। ওখানে আমরা কি করতাম? ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার ছিল যেটা জেনারেল ম্যাথসেও আছে, হায়ার ম্যাথসেও আছে। হ্যাঁ, কোনো জায়গায় বাদ নাই। এন্ড কলেজে ওঠার পরও এই ত্রিকোণমিতি তোমাকে ছাড়বে না। ত্রিকোণমিতি তোমাকে ছাড়বে না। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, হায়ার ম্যাথসের চ্যাপ্টার 8-এর অনেকগুলা টপিক এই চ্যাপ্টারে আছে। তোমরা ডিগ্রি, রেডিয়ান এগুলো পড়ছিলা। তারপর বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল, মনে আছে? ওই সব টপিক এখানে আছে, ওই সব টপিক এখানে আছে। তারপর জেনারেল ম্যাথসে আমাদের চ্যাপ্টার 9 ত্রিকোণমিতিক অনুপাত, এটাও নিশ্চয়ই মনে আছে। এখানে ত্রিকোণমিতিক অনুপাত, সাইন, কজ, এগুলার মান বের করতা, এগুলা সংক্রান্ত বিভিন্ন জিনিস প্রমাণ করতা, তাই না? ওই জিনিসপত্রগুলো এখানে আছে। সিমিলার ভাবে তোমাদের কি মনে আছে পরিমিতি চ্যাপ্টারটার কথা? চ্যাপ্টার 16, পরিমিতি চ্যাপ্টারটার কথা, বিশেষ করে পরিমিতি 16.3। একটু মনে করে দেখো তো, 16.3 কি ছিল? বৃত্তের ক্ষেত্রফল না? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, স্পেশালি বৃত্তকলার দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল। সো ওই অঙ্কগুলাও কি এখানে আছে। সো এই তিনটা জিনিসের কম্বিনেশন হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে নতুন কিছু শিখতেছি না। নতুন কি আসবে? আমাদের যে ত্রিকোণমিতিক জিনিসগুলো আছে, ধরো y = sin x, এটা তো একটা ফাংশন, এটার গ্রাফ। y = tan x, এটার গ্রাফ আঁকানো আমরা শিখবো। এটাই হচ্ছে নতুন। আর বাদ বাকি যা কিছু আছে সবকিছু পুরানো। এখন কেউ যদি বলো, ভাই আমি ক্লাস 9-10-এ ত্রিকোণমিতি পড়ি নাই, আমি কি পারবো? তুমি পারবা, কিন্তু তোমার জন্য কঠিন হবে, বুঝছো? তো কেউ যদি ক্লাস 9-10-এর ত্রিকোণমিতি একদমই না পড়ে আসো, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে তোমরা এসিএস ফিউচার স্কুলের এই চ্যানেলটায় চলে যাবা। চলে গিয়ে একদম নিচেই দেখো জেনারেল ম্যাথ 1 শট, ভিউ ফুল প্লেলিস্ট। একটু নিচে খেয়াল করো, এই যে ত্রিকোণমিতি 3 ঘন্টার একটা ক্লাস আছে। এই ক্লাসটা করে ফেলবা। ওকে, কেউ যদি আগে জীবনেও ত্রিকোণমিতি না পড়ো, তাহলেও পসিবল
তাহলেও পসিবল। সো এই ক্লাসটা, এই যে 3 ঘন্টার একটা ক্লাস একটানা বসে করে ফেলবা, তারপর এই চ্যাপ্টারটা শুরু করবা। কলেজে কিন্তু ত্রিকোণমিতির 2টা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 6, এটা অতটা ইম্পর্টেন্ট না যেটা আমরা এখন পড়বো। আরেকটা হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 পুরা কলেজ লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো। কেন? ওটাও ত্রিকোণমিতি, কিন্তু ওই চ্যাপ্টারের জিনিসপত্র তোমার বাকি সবগুলা চ্যাপ্টারে কাজে লাগবে। অলরেডি তোমার সরল রেখা করতে গিয়ে দেখছিল না, একদম শুরুতেই পোলার কার্তেশীয় আকৃতিতেই ত্রিকোণমিতি চলে আসছিল। সিমিলার ভাবে সবগুলা জায়গায় ত্রিকোণমিতি চলে আসবে। আচ্ছা, তো আমরা শুরু করতেছি। আমাদের প্রথমত যেই কনসেপ্টটা নিয়ে জানা লাগবে, কোণ 2 প্রকার হয়। একটাকে বলা হয় জ্যামিতিক কোণ, আরেকটাকে বলা হয় ত্রিকোণমিতিক কোণ। তো জ্যামিতিক কোণ কি? জ্যামিতিক কোণ হচ্ছে 2টা রেখা, ঠিক আছে, 2টা রেখা আইসা মিলিত হইছে, হ্যাঁ, তাহলে তাদের মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে না, এটাই জ্যামিতিক কোণ। বুঝছো? ধরো এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, বা এই দিক দিয়েও একটা কোণ হইতে পারে। এটা তাহলে কত হবে আমাকে বলো তো? 300 ডিগ্রি, তাই না? যে কোনো 2টা রেখা যদি এসে মিলিত হয়, সেখানে 2টা কোণ তৈরি হয়। ওই 2টা কোণই কি আমাদের জ্যামিতিক কোণ। আমি কি বুঝাইতে পারলাম? যে কোনো 2টা রেখা এসে যদি মিলিত হয় বা ছেদ করে, ওখানে বেশ কয়েকটা, এখানে তো 4টা কোণ তৈরি হয়েছে, যদিও 2টা সমান, এই কোণগুলোকেই বলা হয় জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণের সর্বনিম্ন মান কত? 0। সর্বোচ্চ মান কত? 360। বুঝছো? তাহলে আমাদের জ্যামিতিক কোণ 0 থেকে 360 এই রেঞ্জের মধ্যে হতে পারে, এর বাইরে যেতে পারে না। ওকে, আমি কি বুঝাতে পারলাম? এটা হচ্ছে আমাদের জ্যামিতিক কোণের সীমা। আচ্ছা, এবার আসো আমরা দেখি ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ কি? আমাদের একটা আদি রশ্মি থাকে এক্স অক্ষ বরাবর, এই যে এটাকে বলা হয় আদি রশ্মি, ঠিক আছে? এটা হচ্ছে আদি রশ্মি, এটাকে তুমি মূল বিন্দু চিন্তা করতে পারো, ঠিক আছে? এখন আদি রশ্মি থেকে আরেকটা রশ্মি ঘুরে যেই কোণগুলা তৈরি করে, এগুলাকেই বলা হয় ত্রিকোণমিতিক কোণ। এই আদি রশ্মি এখানে আছে না, তুমি এখান থেকে এখন ঘোরা শুরু করবা। তুমি 2 ভাবে ঘুরতে পারো, হয় অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে, না হয় ক্লকওয়াইজ। দেখো, আদি রশ্মি থেকে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরো, মনে রাখবা ম্যাথমেটিক্সে ঘড়ির কাঁটার বিপরীতে মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানেই পজিটিভ, ক্লকওয়াইজ মানেই নেগেটিভ। তাহলে আদি রশ্মি থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যেই কোণটা তৈরি হলো, এটা অবশ্যই পজিটিভ। ধরো এটা 60 ডিগ্রি, তাহলে এটা কি? পজিটিভ 60 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ পজিটিভ নেগেটিভ হতে পারে। এখন ধরো এটা তোমার আদি রশ্মি থেকে তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরলা, এক্ষেত্রেও একটা কোণ তৈরি হবে, এটাও ত্রিকোণমিতিক কোণ। কিন্তু এই ত্রিকোণমিতিক কোণটার মান কি আমাকে বলো? কি হবে? নেগেটিভ 60 ডিগ্রি। আচ্ছা, এখন ত্রিকোণমিতিক কোণের কোনো লিমিট নাই, কেমনে? দেখো, তুমি যতবার ঘুরবা আস্তে আস্তে বাড়তেই থাকবে। ফর এক্সাম্পল, এই ধরো পিঙ্কি, যখন এখানে আছে 0, প্লাস 60 ডিগ্রি, প্লাস 180 ডিগ্রি, প্লাস 270 ডিগ্রি, প্লাস 360 ডিগ্রি, একবার ঘোরা কমপ্লিট। তুমি আরেকবার ঘুরে যদি এখানে চলে আসো, তাহলে 360 এর সাথে আরো 60 ডিগ্রি ঘুরছো, তাহলে এখানেই যদি আবার ফেরত আসো, তুমি কি 360 প্লাস 60 420 ডিগ্রি ঘুরে ফেলছো না? তাহলে এই পিঙ্কির যে কোণটা, এটাকে আমরা প্লাস 420 ডিগ্রি বলতে পারি। তুমি চাইলে আরো 360 ডিগ্রি ঘুরে আসতে পারো। তো ত্রিকোণমিতিক কোণের কোনো সীমা নাই। আমরা ছোট ক্লাসে পড়ছিলাম না, ধরো সাইনের মধ্যে আমি যেমন 60 ডিগ্রি দিতে পারি, এটার মধ্যে বিশাল বড় কোণও দিতে পারি, ধরো 1260ও দিতে পারি, তাই না? পজিটিভ নেগেটিভ দিতে পারি। তাহলে আমাদের ত্রিকোণমিতিক কোণ পজিটিভ নেগেটিভ হতে পারে। যদি আদি রশ্মিটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তার ফাইনাল পজিশনে আসে, তাহলে সেটা পজিটিভ কোণ, ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ কোণ। আর যতটুকু ঘুরে আসবে সেই অ্যাঙ্গেলটাই কি? এটা। ক্লিয়ার? আমরা সবাই কি বুঝলাম? ঠিক আছে, আমরা সবাই কি বুঝলাম? আচ্ছা, এখন এই যে ত্রিকোণমিতিক কোণ, সেটা পরিমাপের 3টা পদ্ধতি আছে। একটাকে বলা হয় ষাটমূলক, একটাকে বলা হয় শতমূলক,
আরেকটা বলা হয় বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি, তো এই তিনটাই তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো। আমরা মূলত ষাটমূলক আর বৃত্তীয় পদ্ধতি এই দুইটা দেখব। আমরা মূলত ষাটমূলক আর বৃত্তীয় পদ্ধতি এই দুইটা দেখব। তো চলো, প্রথম যেটা সেটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। তো ষাটমূলক পদ্ধতি কি? ধরো একটা কোণ 60 ডিগ্রি কোণ। হ্যাঁ, ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রিতে হিসাব করা হয়। মূল একক হচ্ছে ডিগ্রি, মূল একক হচ্ছে ডিগ্রি। তাহলে এটা ধরো 60 ডিগ্রি। এখন তাহলে 61 ডিগ্রি কই হবে? ঠিক কাছাকাছি, ঠিক কাছাকাছি। তাহলে 60 আর 61 মাঝামাঝি কিছু হইতে পারে না? হইতে তো পারে। ওগুলাকে আমরা কেমনে হিসাব করব? যেমন আমরা ঘড়ির কাঁটায় 2টা আর 3টা, 2টা আর 3টার মাঝামাঝি হতে পারে না, যে 2টা বাজে 30 মিনিট, আবার 2টা বাজে 30 মিনিট আর 2টা বাজে 31 মিনিট, তার মাঝেও কি বিভাজন হইতে পারে? 2টা বেজে 30 মিনিট 35 সেকেন্ড, এরকম না? সো কোণের ক্ষেত্রেও এরকম করা যায়। কোণের ক্ষেত্রেও এই ব্যাপারগুলো আছে। ডিগ্রি এটা হচ্ছে সবচেয়ে বড় একক, তারপর হচ্ছে মিনিট, এভাবে একটা দাগ দিয়ে প্রকাশ করা হয়, তারপর হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারলাম? তো এটা কিভাবে হিসাব করা হয়? 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমি কি বুঝাইতে পারলাম? সো এরকম কোণ হতেই পারে যে 60 ডিগ্রি 22 মিনিট 33 সেকেন্ড, এটা একটা কোণ। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, এখন তুমি চাইলে এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে পারো। এটা যদি পুরোপুরি ডিগ্রিতে কনভার্ট করো কত হবে আমাকে বলো তো? 60 ডিগ্রি প্লাস 22 মিনিট আছে না, 22 মিনিটকে ডিগ্রিতে রূপান্তর করলে কি হবে? 22 বাই 60, এত ডিগ্রি। 33 সেকেন্ড, সেকেন্ডকে তুমি ফার্স্টে মিনিটে রূপান্তর করবা 60 দিয়ে ভাগ করে, তারপর আরো 60 দিয়ে ভাগ করে কি তুমি ডিগ্রিতে রূপান্তর করবা। তাহলে এটা হচ্ছে এত ডিগ্রি, একটা ডিগ্রি চলে আসবে। আমি কি বুঝাতে পারলাম? এটাই কি আমাদের ষাটমূলক পদ্ধতি, এটাই কি ষাটমূলক পদ্ধতি, তাই না? আচ্ছা, ঠিক আছে। ও এটা এটা সেকেন্ড, এখানে আরেকটা দাগ হবে, বুঝছো? একটা দাগ দিয়ে মিনিট, 2টা দাগ দিয়ে সেকেন্ড। ওকে, ঠিক আছে। চলো এবার আমরা ষাটমূলক পদ্ধতি দেখছি, ষাটমূলক পদ্ধতি দেখে ফেলছি। এখানে মূল একক হচ্ছে ডিগ্রি। এবার চলো বৃত্তীয় পদ্ধতি দেখব। বৃত্তীয় পদ্ধতিতে মূল একক হচ্ছে রেডিয়ান, কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। তো রেডিয়ানটা কি? এটা ধরো একটা বৃত্ত, ঠিক আছে? একটা বৃত্ত, একটা বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ। এই যে এই বৃত্তটা, ঠিক আছে, এই বৃত্তটার ব্যাসার্ধের সমান একটা চাপ, ঠিক আছে? ব্যাসার্ধের সমান চাপ, তার মানে এই যে এতটুকু, এতটুকু তো বাঁকানো। এই বাঁকানো অংশটাকে তুমি যদি টাইনে সোজা করো, তার দৈর্ঘ্য কতটুকু হবে? আর। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? একটা বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে, কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে, কেন্দ্রে উৎপন্ন কোণ ধরো থিটা। হ্যাঁ, কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে সেটা ধরো থিটা। এটাকে বলা হয় 1 রেডিয়ান। 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ানের সঙ্গে আমরা সবাই বুঝছি 1 রেডিয়ান, সেটাকে 1 এর মাথায় সি এভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? এটা আমরা একটু ক্যালকুলেট করার ট্রাই করি। আচ্ছা, হ্যাঁ, একটা মজার জিনিস, তুমি বলো তো, তুমি কি এই জিনিসটা মানো? কেন্দ্রে উৎপন্ন কোণ যত বড় হবে, এই বৃত্তচাপের দৈর্ঘ্য তত বেশি হবে। এই যে এই বৃত্তচাপটাই তো, এই বৃত্তচাপটাই তো কেন্দ্রে থিটা কোণ তৈরি করছে। এখন তুমি আরেকটা বৃত্তচাপ নাও যেটা কেন্দ্রে 90 ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাই না? এই যে দেখো, এই যে এই কোণটা কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণটা কোন বৃত্তচাপ তৈরি করছে? এইটা। কোন বৃত্তচাপ তৈরি করছে আমাকে বলো তো? এইটা, তাই না? তাই তো, কোনটাও বড়, বৃত্তচাপটাও বড়। তাহলে আমি বলতে পারি না কেন্দ্রে উৎপন্ন কোণ আর এই কোণটা যেই বৃত্তচাপ করছে সেই দুইটা একে অপরের সমানুপাতিক, সমানুপাতিক। আচ্ছা, যদি সমানুপাতিক হয় আমি লিখতে পারি, এই যে আর, আর বৃত্তচাপ, খেয়াল করো, আর বৃত্তচাপ সেটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? 1 রেডিয়ান, 1 রেডিয়ান, ঠিক আছে? তাহলে আর
ইকুয়ালস টু আমি ওইদিকে দিলাম 1 রেডিয়ান, এদিকে ভাগ ভাগ করো ভাগ করো ভাগ করো। এবার এবার এই যে এক সমকোণ, এই 90 ডিগ্রি কোণ, এটা কে তৈরি করছে বলো তো? এই বৃত্তচাপটা না, এই বৃত্তচাপটা না। তুমি কি বলতে পারবা এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত? আমি যদি লাল কালার দিয়ে দেখাই, এই বৃত্তচাপটা কেন্দ্রে কত কোণ তৈরি করছে? এক সমকোণ, এক সমকোণ, হ্যাঁ, বা 90 ডিগ্রি বলতে পারো, বা 90 ডিগ্রি। এই লালটার দৈর্ঘ্য কত? তুমি কি বুঝতেছো? এটা পুরা বৃত্তের 4 ভাগের 1 ভাগ। পুরা বৃত্তের পরিধি যদি 2 পাই আর হয়, তাহলে এটা কি হবে? 2 পাই আর ভাগ 4, তাহলে কত হয়? আমাকে বলো পাই আর বাই 2, পাই আর বাই 2, তাই না? আচ্ছা, তাহলে এবার এবার পাই আর বাই 2, এইটা এইটা আমার কেন্দ্রে কত কোণ তৈরি করছে? 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। চলো এবার কাটাকাটি করি, কাটাকাটি করি। এই আর কাটা, এই আর কাটা। তুমি এবার আর গুণন করে দাও, আর গুণন করে দাও। দেখো এটারও কোনো একক নাই, এটারও কোনো একক নাই। 90 ডিগ্রি যদি এখানে চলে আসে, 90 ডিগ্রি ইকুয়ালস টু এই দুটো যদি গুণ হয়, পাই বাই 2 ইন্টু রেডিয়ান। 90 ডিগ্রি সমান পাই বাই 2 রেডিয়ান। তাহলে আমরা লিখতে পারি না, দুইটা যদি এই পাশে পাঠিয়ে দাও, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটাই কি ডিগ্রি আর রেডিয়ানের সম্পর্ক। তোমরা ক্লাস 9-10 এগুলা পড়ছো। বলো এই 100 পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা তো পড়ছো। সাইকেলের বই আজকে থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, বুঝছো? সাইকেলের বই আজকে থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে। আমি তোমাদের সাইকেলের বইটা দেখাই। এই হচ্ছে সাইকেলের বই, ঠিক আছে? তোমরা পেয়ে যাবা, তোমরা পেয়ে যাবা। আচ্ছা, সো কেউ যদি এটা নাও বুঝতে পারো, কোনো প্যারা নেই, জাস্ট এটা মনে রাখলেই হয়, মনে রাখলেই হয়। হ্যাঁ, তাহলে আমাদের ফর্মুলাটা কি আসলো? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না 1 রেডিয়ান, 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। 1 রেডিয়ান, তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে রূপান্তর করার জন্য এটা দিয়ে গুণ করতে হয়। রেডিয়ান থেকে ডিগ্রিতে রূপান্তরের জন্য এটা দিয়ে গুণ করতে হয়, ছোট ক্লাসে পড়ছো। আচ্ছা, সিমিলার ভাবে আমরা কি লিখতে পারি? 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তুমি ডিগ্রি থেকে রেডিয়ানে রূপান্তর করার জন্য এই ফর্মুলাটা ইউজ করবা। রেডিয়ান থেকে ডিগ্রিতে রূপান্তরের জন্য এই ফর্মুলা, ডিগ্রি থেকে রেডিয়ানে রূপান্তরের জন্য এই ফর্মুলা। এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলা পরীক্ষায় আসেই না, এগুলা পরীক্ষায় আসেই না। আমি কি বুঝাইতে পারলাম? বলো, সবাই কি ক্লিয়ার? ক্লাস 9-10 পড়ে আসছো, ক্লাস 9-10 পড়ে আসছো। আচ্ছা, তাহলে ডিগ্রি আর রেডিয়ানের রূপান্তর আমরা পারবো না? পারবো না? বলো তো, আমরা মাত্রই কি শিখে আসলাম? বলো তো কোন এককটা বড়, রেডিয়ান না ডিগ্রি? রেডিয়ান বড় কিন্তু, বুঝছো? আমরা রূপান্তরের ফর্মুলা কিন্তু দেখে ফেলছি। কি দেখছি? 1 রেডিয়ান সমান কত? 180 বাই পাই ডিগ্রি। ঐকিক নিয়ম। এখন যদি তোমাকে বলে 10 রেডিয়ান সমান কত ডিগ্রি, এটাকে 10 দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে? আর 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। ডান 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 ডান, ঠিক আছে? ওকে, চলো চলো আমরা কিছু অঙ্ক করব। এই পড়ছো না এটা? রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো। তো এটা ডিগ্রিতে আছে, তুমি ফার্স্টে কি করবা? তুমি ফার্স্টে কি করবা? এটাকে অ্যাকচুয়াল সবগুলাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, তুমি কি করো? অ্যাকচুয়ালি ডিগ্রিতে নিয়ে আসো। তাহলে 18 ডিগ্রি প্লাস 33 বাই 60 এত ডিগ্রি, তাই না? মিনিট গুলাকেও কি আমি ডিগ্রি, সেকেন্ড গুলাতেও ডিগ্রি নিয়ে আসলাম। 45 বাই 60 ইন্টু 60। তাহলে আমি কি করলাম? সবগুলাকে ডিগ্রিতে নিয়ে আসলাম, সবগুলাতে ডিগ্রিতে নিয়ে আসলাম। তাহলে দেখো তো এটা ক্যালকুলেট করে, সবাই আমাকে বলো, এটা ক্যালকুলেট করে বলো কত হয়? 18 প্লাস 33 বাই 60 প্লাস 45 বাই 60 ইন্টু 60 কত হয়? 18.5625, 18.5625, 18.5625 এত ডিগ্রি।
আমাকে রেডিয়ানে নিতে হবে, আমাকে রেডিয়ানে নিতে হবে। সবাই বলো তো 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? π/180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি সমান কি হবে? ঐকিক নিয়ম 18.5625 ইন্টু π/180 রেডিয়ান, বা ইংরেজিতে RAD লিখলে হয়। ডান, হয়ে গেছে। বুঝছো সবাই? আচ্ছা, এখন এই জিনিসগুলো না ক্যালকুলেটরেও করা যায়, ঠিক আছে? ক্যালকুলেটরে কিন্তু ডিগ্রি মিনিট সবকিছু আছে। হ্যাঁ, এই যে দেখো, ডিগ্রি মিনিট সেকেন্ড না, 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড দিলাম, ইকুয়াল প্রেস করলাম। এখানে প্রেস করলে দেখো এটা ডিগ্রিতে হয়ে গেছে 18.5625। আমার কিচ্ছু করা লাগে নাই। হ্যাঁ, তো ডিগ্রি থেকে রেডিয়ান আর রেডিয়ান থেকে ডিগ্রি, এই রূপান্তরগুলা ক্যালকুলেটর দিয়েই তোমরা করবা। পরীক্ষা এগুলা সাধারণত এমসিকিউতে আসে, রিটেনে আসে না একদমই। ক্যালকুলেটর দিয়েই করবা। তো কিভাবে করবা সেটা আমি এখানে দেখাবো না, কারণ অনেকগুলা ক্যালকুলেটর তো। সো তোমাকে যেটা করতে হবে আবারও ইউটিউবে চলে যাবা, ঠিক আছে? তোমরা অলরেডি ম্যাট্রিক্স নির্ণায়কের ক্যালকুলেটর হ্যাক্স কারা কারা করছো? ম্যাট্রিক্স নির্ণায়কের ক্যালকুলেটর হ্যাক্স কারা কারা করছো? দেখছো না যে ম্যাট্রিক্স নির্ণায়ক সবকিছু ক্যালকুলেটর দিয়ে করা যায়? সবকিছু মানে সবকিছু। সেম ভাবে ত্রিকোণমিতিরও অনেক কিছু শুধু ক্যালকুলেটর দিয়ে করা যায়, বুঝছো? তো এখানে ত্রিকোণমিতি ক্যালকুলেটর হ্যাক্স আছে। এটা মূলত চ্যাপ্টার 6-7 দুইটা মিলাই, বুঝছো? চ্যাপ্টার 6 আর 7 এই দুইটা মিলাই। তো আপাতত পুরাটা দেখার দরকার নাই, তুমি একদম শুরুতে যদি চলে আসো, প্রত্যেকটা ক্যালকুলেটর দিয়ে তুমি এই যে রূপান্তর, ডিগ্রি ও রেডিয়ানের রূপান্তর, ঠিক আছে? ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে রূপান্তর কিভাবে করা লাগে সেটা তুমি দেখে ফেলতে পারবা, ঠিক আছে? সো এমএস বাদে বাকি সব ক্যালকুলেটর দিয়ে দেখাই দিছি। এমএস বাদে বাকি সব ক্যালকুলেটর। তো যাদের কাছে এমএস আছে, আল্লাহর রাস্তায় এমএস ক্যালকুলেটরটা চেঞ্জ করো, ঠিক আছে? তাহলে এটা তোমরা করে ফেলবা, আমি সেই বিশ্বাসটা করতে পারি। দেখে ফেলবা কেমনে করবা? ক্যালকুলেটর দিয়ে। কই থেকে? ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা, ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা। এটা আজকের বাড়ির কাজ, ওকে? এগুলা সাধারণত এমসিকিউতেই আসে। বুঝছো? এগুলো তুমি যদি না বুঝো সেক্ষেত্রেও কোনো প্যারা নাই, এগুলো ক্যালকুলেটর দিয়ে হয়ে যায়। দেখো 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড। আমি কি জানি 1 ডিগ্রি সমান এত রেডিয়ান। মিনিট সেকেন্ড থেকে তো আমি রেডিয়ানে নিতে পারি না, তাহলে এই মিনিট সেকেন্ড গুলাকে ভাঙায় আমি আগে ডিগ্রিতে নিয়ে আসলাম। তো সবগুলাকে ডিগ্রিতে নিয়ে আসছি, বুঝছো? 33 মিনিট, এটাকে ডিগ্রিতে আনলে কত হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। 45 সেকেন্ড, এটাকে ডিগ্রিতে আনতে হলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করে মিনিটে, 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে আনলাম। তারপর ঐকিক নিয়ম, ঠিক আছে? ডান। তারপর এইটা তুমি পারবা না? একদম সিমিলার ওয়ে তুমি হাতেও করতে পারবা, ক্যালকুলেটর দিয়েও করতে পারবা। ক্যালকুলেটর দিয়েও করতে পারবা, সিমিলার ভাবে পারবা। ডিগ্রি মিনিট সেকেন্ড দেওয়া আছে, তোমার প্রথম কাজ এটাকে ডিগ্রিতে নিয়ে আসা, ঠিক আছে? এটাতে ডিগ্রিতে কেমনে আনবা? পুরাটাকে ডিগ্রিতে আনতে হবে। 73 ডিগ্রি, এটা তো ডিগ্রিতেই আছে, প্লাস 7 মিনিটকে কেমনে ডিগ্রিতে আনবা? মিনিটকে ডিগ্রিতে কেমনে আনে? 60 দিয়ে ভাগ করে। সেকেন্ডকে ডিগ্রিতে কেমনে আনে? একটা 60 দিয়ে ভাগ করলে মিনিটে আসবে, আরেকটা 60 দিয়ে ভাগ করলে কি ডিগ্রিতে চলে আসবে, ঠিক আছে? তুমি ডিগ্রিটা পাইছো, তারপর যেটা পাইছো সেটাকে π/180 দিয়ে গুণ করলে কি? রেডিয়ান। ডান। এখানে যেটা আসবে এটা এত ডিগ্রি, তারপর এই ডিগ্রিটাকে এটা ক্যালকুলেটর দিয়ে বের করবা, π/180 দিয়ে গুণ করলেই কি রেডিয়ানে চলে আসবে। তারপর আবার চলো রেডিয়ান থেকে ডিগ্রি কেমনে প্রকাশ করব? প্রথমত ক্যালকুলেটর দিয়ে করা যায়, দেখে নিবা। 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? 180/π।
180 বাই পাই, 180 বাই পাই। তাহলে এটা রেডিয়ানে দেওয়া আছে, এত রেডিয়ান সমান কত হবে? 7 পাই বাই 15 ইন্টু 180 বাই পাই, 180 বাই পাই, পাই পাই ঘাচাং। কি পড়ে থাকে আমাকে বলো তো, কি পড়ে থাকে আমাকে একটু বলো তো, জাস্ট ক্যালকুলেটর দিয়ে। 7 বাই 15 ইন্টু 180 কত হয়? 84, 84 ডিগ্রি। ক্লিয়ার? এই তো সবাই করে ফেলছো, সবাই করে ফেলছো। ওকে, এত রেডিয়ান, এটাকেও কি করবা? জাস্ট 180 বাই পাই দিয়ে গুণ করে দিলেই হবে, 180 বাই পাই দিয়ে গুণ করে দিলেই হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আমি কি তোমাদের বুঝাইতে পারলাম? চলো আমরা একটা অঙ্কে যাই। 9, 10 এর অঙ্ক, এগুলা সব 9, 10 এর অঙ্ক। আমরা এখনো কিন্তু নতুন কিচ্ছু শিখি নাই, আজকে নতুন কিছু শিখবও না, আজকে নতুন কিছু শিখবও না। ঠিক আছে, একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত 3, 4, 5। কোন 3টার মান 60 মূলক পদ্ধতিতে বাইর করো। হ্যাঁ, আচ্ছা 60 মূলক পদ্ধতি মানে ডিগ্রিতে বাইর করতে বলছে। তাহলে আমরা ধরে নেই কোন 3টার অনুপাত দেওয়া কত? 3, 4, 5। তাহলে ধরি কোন 3টা, ধরি কোন 3টা কত? 3x ডিগ্রি, 4x ডিগ্রি আর 5x ডিগ্রি। এখন এটা তো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 3x প্লাস 4x প্লাস 5x, সেটা কত? 180 ডিগ্রি না, বা পাই রেডিয়ান ওভাবে চিন্তা করতে পারো। তাহলে কত হয় বলো তো? 5 আর 4 9, 12। 12x সমান 180। তাহলে বলো তো সবাই x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? 180 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 15, তাই না? 15 ডিগ্রি, তাই তো? 15 ডিগ্রি। তাহলে আমাদের কোন 3টা কি দাঁড়ায়? আমাদের যেই 3টা কোণ, আমাদের যেই 3টা কোণ 3, 15, 45 ডিগ্রি, 4, 15, 60 ডিগ্রি, 5, 15, 75 ডিগ্রি। তুমি যোগ করে দেখো 180 হয়, 180 হয়। ঠিক আছে, ওকে। এরপরেরটা মজার একটা অঙ্ক, এরপরেরটা মজার একটা অঙ্ক, একটু টাফো, একটু টাফো। একটা ত্রিভুজের কোন 3টা সমান্তর শ্রেণীভুক্ত? তোমরা সমান্তর ধারা পড়ছো? পাশাপাশি 2টা পদের অন্তর সমান। বৃহত্তম কোণটাকে রেডিয়ানে এবং ক্ষুদ্রতম কোণটাকে ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হয় এত। ডিগ্রিতে কোণগুলার মান বের করো, ডিগ্রিতে কোণগুলার মান বের করো। আচ্ছা, সমান্তর ধারায় আছে, তাহলে ধরি কোণগুলো, ধরি আমাদের কোণগুলো কি কি? a মাইনাস ডি, এ, এ প্লাস ডি, সবগুলা ডিগ্রিতে হিসাব করলাম। কেন এটা ধরছে বলতো? এই 3টা কি সমান্তর ধারায় আছে? এই 3টা কি সমান্তর ধারায় আছে? আমাকে সবাই বলো তো। আছে। আচ্ছা, এমনি ধরার কারণ হয়েছে এই 3টা যদি যোগ করো ডি কিন্তু ভ্যানিশ হয়ে যায়, তাই না? এই 3টা যদি যোগ করো, এই 3টা যদি যোগ করো ডি ভ্যানিশ হয়ে যায় না? প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই 3টার যোগফল এ মাইনাস ডি প্লাস এ প্লাস এ প্লাস ডি 180 না? মজার ব্যাপার হচ্ছে ডিডি ভ্যানিশ হয়ে গেলে তুমি খুব সহজে এ এর মানটা বের করে ফেলতে পারো, তুমি খুব সহজে এ এর মানটা বের করে ফেলতে পারো। 3a সমান 180 ডিগ্রি, সেখান থেকে এ এর ভ্যালু হয় 60 ডিগ্রি। তাহলে একটা কোণ কিন্তু আমি পেয়ে গেছি। আমাদের 3টা কোণ কি দাঁড়ায়?
তিনটা কোণ কি দাঁড়ায় 60 মাইনাস ডি, এত ডিগ্রি, তারপর ডি ডিগ্রি, তারপর হচ্ছে 60 প্লাস ডি, এত ডিগ্রি। বুঝছো বুঝছো বুঝছো? এখন আমি কোনোভাবে ডি এর মানটা বের করতে পারলেই হয়, ডি এর মানটা বের করতে পারলেই হয়। আচ্ছা, বৃহত্তম কোণটাকে রেডিয়ানে, এই যে এটা বৃহত্তম কোণ, এটাকে রেডিয়ানে প্রকাশ করলাম, ঠিক আছে? বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ তাহলে 60 প্লাস ডি, এইটাকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে বলো তো? 60 প্লাস ডি ইন্টু পাই বাই 180, এত রেডিয়ান। বৃহত্তম কোণটাকে রেডিয়ানে আর ক্ষুদ্রতমটা ডিগ্রিতেই থাকবে, ক্ষুদ্রতমতা ডিগ্রিতেই থাকবে। যদি হয় তাদের অনুপাত হচ্ছে পাই বাই 36। প্রশ্ন মতে বৃহত্তমটা কিসে? বৃহত্তমটা কিসে আমাকে বলো সবাই সবাই, বৃহত্তমটা কিসে? রেডিয়ানে। তাহলে পাই বাই 180 ইন্টু 60 প্লাস ডি। ক্ষুদ্রতমটা কিসে? ডিগ্রিতে। 60 মাইনাস ডি। আমার টার্গেট ডি এর ভ্যালু বাইর করা। এটা কত আমাকে বলো তো? পাই বাই 36, পাই বাই 36। সবাই কি 100% ক্লিয়ার হইছো? আমার বৃহত্তম কোণটা, ক্ষুদ্রতম কোণটা, বৃহত্তমটাকে রেডিয়ানে, ক্ষুদ্রতমটাকে ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হয় এটা। তাহলে দেখো তো, পাই পাই পই পই করে কাটা চলে যাচ্ছে, তাই না? এবার তুমি যদি আর গুণন করো, আর গুণন করো, ঠিক আছে? তাহলে 180, 36কে 180 দিয়ে ভাগ করলে কত হয় আমাকে বলো তো? 36কে, 36টা ওখানে চলে যাবে। জাস্ট এখন নর্মাল ক্যালকুলেশন, 36 বাই 180, 1/5। নর্মাল ক্যালকুলেশন যদি করো 1/5 ইন্টু 60 প্লাস ডি সমান 60 মাইনাস ডি, ঠিক আছে? 5 দিয়ে যদি গুণ করো 60 প্লাস ডি, 5 6 30, 300 মাইনাস 5ডি। তাহলে 6ডি সমান, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, 6ডি সমান 240। 6ডি সমান কত? 240। তাহলে ডি এর ভ্যালু কত হয় আমাকে বলো তো? 4 6 24, ডি এর ভ্যালু হয় 40। ডান 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 সবাই? আচ্ছা, ওকে। এখন যারা প্রথমবার লাইভ ক্লাস করতেছো, দেখো একটা লাইভ ক্লাসে তুমি যদি 1-2 মিনিট মনোযোগ এদিক সেদিক দাও, তাহলে কিন্তু তুমি কখনোই বুঝতে পারবে না। এটা হতে পারে তোমার ইন্টারনেট একটা ইস্যু হয়েছে বা যে কোনো একটা ইস্যু। সো লাইভ ক্লাসে যদি কখনো এরকম হয়, তুমি যেটা করবা, ফেসবুকে লাইভ কিন্তু পেছনে টেনে দেখা যায়। তুমি কি করবা? ওই লাইভ ক্লাসেই জাস্ট একটু পেছনে, হ্যাঁ ধরো 2 মিনিট তুমি মিস করে ফেলছো, ফেসবুকে জাস্ট ওই লাল দাগটা ধরে 2 মিনিট পেছনে নিয়ে আসবা, তারপর ওখান থেকে আবার শুরু করবা, ঠিক আছে? আর এরকম হতেই পারে একটা অ্যাডভান্স টপিক, হ্যাঁ, যেটা আমি পড়াচ্ছি 100 জন স্টুডেন্টের মধ্যে 95 জন বুঝছো, বাকি 5 জন বুঝো নাই। তো তখন ওই 5 জনের কি করতে হবে? ক্লাসটা শেষে আবার একটু ওখানে রিক্যাপ করতে হবে, আবার একটু ওখানে কি করা লাগবে? রিক্যাপ করা লাগবে। আমি কি বুঝাইতে পারলাম? আমাকে সবাই বলো, আমি কি বুঝাইতে পারলাম? 60 হবে ডি না কি? 60 প্লাস ডি সমান, এই ঠিক আছে না? ও এটার কথা বলতেছো? সরি, এটা মিস করে ফেলছি। 60। তাহলে আমাদের তিনটা কোণ কি দাঁড়ায়? 60 মাইনাস ডি। 60 মাইনাস ডি কত হয়? 20 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে 100 ডিগ্রি। আমাকে কিন্তু ডিগ্রিতেই প্রকাশ করতে বলছে, যদি রেডিয়ানে বলতো আমি রেডিয়ানে প্রকাশ করতাম। ওকে, ডান ডান, ওকে। আর ক্লাসে নোট করব অবশ্যই। তুমি চেষ্টা করবা সর্বোচ্চ
ক্লাসে নোট করার জন্য। এই জন্য দেখো আমি প্রত্যেকটা অঙ্কের পাশে নাম্বার দিয়ে দিছি, যাতে করে তোমার কষ্ট করে প্রশ্নটা না তোলা লাগে, জাস্ট নাম্বারটা তো দিবা, যতটুকু নোট করার করে ফেলবা। হ্যাঁ, তবে এটা মাথায় রাখো যে নোট করার থেকে ক্লাস করা, ক্লাসে বোঝাটা ইম্পর্টেন্ট। তো ধরো একটা অঙ্ক তুমি নোট করতে পারো নাই পুরোপুরি, আমি নতুন একটা অঙ্ক স্টার্ট করে দিছি, তোমার কাজ হবে নতুন অঙ্কটা দেখা। হ্যাঁ, তুমি ক্লাস শেষে নোটটা আবার করে নিতে পারবা। আর ক্লাস শেষে তো আমি স্লাইডটা দিয়েই দিব, আমার স্লাইডটাই তো আমাদের জন্য নোট। ওকে, আমার স্লাইডটাই তো আমাদের জন্য নোট। চলো কয়েকটা এমসিকিউ সলভ করি, এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসা, খুবই সহজ। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাকে কি বলা হয়? 1 রেডিয়ান। তাকে কি বলা হয়? 1 রেডিয়ান, তাই না? চলো, কোন বৃত্তের পরিধি বাই ওই বৃত্তের ব্যাস সমান কত হবে? পরিধি মানে কত? আমাকে বলো 2 পাই আর। আর ব্যাস কত? ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাস হচ্ছে 2 পাই। তাহলে এই অনুপাতটা কি? পাই। এই অনুপাতটা কি? পাই। আমাদের অ্যান্সার কি? এ। আমাদের অ্যান্সার কি? এ। তারপর 7 পাই বাই 15, এটা ষাটমূলক পদ্ধতি, মানে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিবা। তাহলে 7 পাই বাই 15 এত রেডিয়ান কি দিয়ে জানি গুণ করা লাগে? আমাকে বলো তো, 180 বাই পাই দিয়ে গুণ করা লাগে। যেটা থাকবে সেটাই উত্তর, যেটা থাকবে সেটাই উত্তর। পাই পাই কাটা, পাই পাই কাটা, 15 দিয়ে যদি ভাগ করো 10 15 হয়। দেখো এগুলো কিন্তু মাঝে মাঝে ক্যালকুলেটর দেয় না, ইউনিভার্সিটি গুলাই ক্যালকুলেটর দেয় না, হাতে ক্যালকুলেশনে শিখতে হবে। 10 15 হয় 150, 150 আর 30, তাহলে 12, 12 15 হবে এইটা। 7 12 কত? 84, 7 12 কত? 84। তো ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনে শিখতে হবে। ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের অনেকগুলো ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর কিন্তু অ্যালাউ করে না। একটা ত্রিভুজের দুইটা কোণ হচ্ছে 70 আর 90, তাহলে 3 নাম্বার কোণটা কি? অবশ্যই 20 ডিগ্রি হবে, কারণ তিনজনের সমষ্টি 180 হওয়া লাগবে। রেডিয়ানে কত? তাহলে 20, এটাকে তুমি পাই বাই 180 দিয়ে গুণ করলে কি রেডিয়ানে যাবে। তাহলে কত হয় আমাকে বলো তো? পাই বাই 9, পাই বাই 9 এত রেডিয়ান, পাই বাই 9। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তো এখন একটা ইম্পর্টেন্ট এবং মজার একটা টপিকে আসলাম। একটা মজার টপিকটা কি? ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাটা। তোমাদের সবার বাসায় ঘড়ি আছে? দেয়াল ঘড়ি আছে? আমাকে বলো তো, দেয়াল ঘড়ি আছে? দাঁড়াও, আমি একটা দেয়াল ঘড়ি নিয়ে আসি, আমার বাসায় আছে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। একটা দেয়াল ঘড়ি পাইছি, কিন্তু এটা না তোমাদের দেখানোর জন্য পারফেক্ট হবে না। তোমাদের দেখানোর জন্য দেখো, এটাতে খালি সেকেন্ডের কাটা আছে আর মিনিটের কাটা আছে, সরি ঘন্টার কাটা আছে আর মিনিটের কাটা আছে। আচ্ছা ঠিক আছে, আমার একটা দেয়াল ঘড়ি আঁকায় নি। একটা দেয়াল ঘড়িতে কয়টা কাটা থাকে? 3টা কাটা থাকে, তাই না? সবচেয়ে বড় কাটাটা সাধারণত কি থাকে? সেকেন্ডের কাটা। ধরো আমরা একটা টাইম ধরে নিই, এরকম ধরো 9টা বাজে 30 মিনিট 45 সেকেন্ড, 9টা বাজে 30 মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে? তাহলে একটু চিন্তা করো তো, আমার যে 3টা কাটা তারা কোন কোন জায়গায় থাকবে? এখানে কিন্তু 9, তাই না? এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 0 বা 12। 9টা বাজে, তার মানে আমাদের ঘন্টার কাটা কি ঠিক এখানে থাকবে? বলতো, ঘন্টার কাটা কি ঠিক এখানে থাকবে? 9 বরাবর থাকবে না, কিন্তু 9টা বাজে 30 মিনিট 45 সেকেন্ড, ওই যে 30 মিনিট 45 সেকেন্ডের কারণে ও কি একটু উপরে উঠে যাবে না? আমাকে বলো, একটু উপরের দিকে থাকবে। হ্যাঁ, 9 আর 10-এর মাঝামাঝি থাকবে। আচ্ছা, তাহলে এই যে ঘন্টার কাটা আর মিনিটের কাটা, এই দুইটারও কিন্তু দেখো সেকেন্ডের কাটা আর মিনিটের কাটা, এই দুইটা কিন্তু ঘন্টার কাটাকে এফেক্ট করে। ঘন্টার কাটা কোন পজিশনে থাকবে, তাই না?
আচ্ছা, এবার চলো দেখি মিনিটের কাটাটা কই থাকবে। 30 মিনিট, তাহলে 30 মিনিট কি এখানে থাকা উচিত? কিন্তু এটা কি এক্স্যাক্টলি এখানে থাকবে? না, 30 মিনিট 45 সেকেন্ড একটু এদিকে চলে আসবে, তাই না? তাহলে মিনিটের কাটাটাকে কে এফেক্ট করতেছে? মিনিটের কাটাটাকে কে এফেক্ট করতেছে? সেকেন্ড। কত সেকেন্ড হইল, এটা কি মিনিটের কাটাকে এফেক্ট করতেছে? করতেছে তো, করতেছে। ঘন্টার কাটা কিন্তু মিনিটের কাটাকে কোনো এফেক্ট করবে না, এটা তুমি একমত? ঘন্টার কাটাকে মিনিট সেকেন্ড দুইজনেই এফেক্ট করবে, কিন্তু মিনিটের কাটাকে শুধুমাত্র সেকেন্ডের কাটা এফেক্ট করবে। আর সেকেন্ডের কাটা তাকে কি কেউ এফেক্ট করবে না। সেকেন্ডের কাটা একদম বাহাদুরের মতো কি করবে? 45 বরাবর থাকবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমরা এখন কি বের করতে চাচ্ছি? তোমাকে একটা নির্দিষ্ট সময় দিবে, ধরো এই সময়টা, এই সময়ে বলবে ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণটা বের করো, কিংবা ঘন্টার কাটা আর সেকেন্ডের কাটার মধ্যবর্তী কোণটা বের করো, কিংবা সেকেন্ডের কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণটা বের করো। বুঝছো? আমি কি বুঝাইতে পারছি কোয়েশ্চেন কি কি আসতে পারে? আচ্ছা ওকে, ডান ডান। চলো এবার আমরা কয়েকটা জিনিস শিখবো, ওকে। দেখো ঘন্টার কাটা চিন্তা করো, ঘন্টার কাটার ক্ষেত্রে 12টা ঘর না, 12 ঘন্টা। ঘন্টার কাটার ক্ষেত্রে 12 ঘন্টা মানে 12টা ঘর সমান 360 ডিগ্রি। 360 ডিগ্রি, তাহলে 1 ঘন্টা সমান কত বলো তো? 360 ভাগ 12 বা 30 ডিগ্রি। বুঝছো? তাহলে 1 ঘন্টা সময় যদি অতিবাহিত হয়, আমাদের যে ঘন্টার কাটাটা সেটা 30 ডিগ্রি ঘুরে যাবে। তুমি কি একমত? দুপুর 1টা বাজে, 1টা থেকে 2টা বাজলে ঘন্টার কাটাটা 30 ডিগ্রি ঘুরে যাবে, 30 ডিগ্রি ঘুরে যাবে। ওকে, এবার চলো মিনিটের কাটা। মিনিটের ঘর কয়টা? 60টা। তাহলে 60 মিনিট যদি অতিবাহিত হয়, সেক্ষেত্রে আমার কি হয়? 360 ডিগ্রি যায়। তাহলে আমাকে বলো তো 1 মিনিট যদি অতিবাহিত হয় 6 ডিগ্রি যাবে না? 6 ডিগ্রি যাবে না? আমাকে বলো। এবার চলো সেকেন্ড, সিমিলার কাহিনী। 60 সেকেন্ড হলে 360 ডিগ্রি ঘুরে আসে, 60 সেকেন্ড, প্রতি 60 সেকেন্ড পর পর। তাহলে আমাকে বলো তো 1 সেকেন্ডে কতটুকু ঘুরে আসবে? 6 ডিগ্রি। 6 ডিগ্রি। ডান। বলো আমরা কি এটা বুঝলাম? এইবার দেখো এখানে বুঝার জিনিস, মুখস্থ করার কিচ্ছু নাই। আমাকে বললো একটা নির্দিষ্ট সময়ে, কথার কথা, ঘন্টার কাটা আর মিনিটের কাটা তাদের মধ্যবর্তী কোণ কত। আমি এগুলা বাইর করব না, আমি বরঞ্চ একটা জিনিস বাইর করি। এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট 12। বুঝছো? এটা কি আমার রেফারেন্স পয়েন্ট বা 12। আমি বের করব যে কোনো একটা নির্দিষ্ট সময়ে এই রেফারেন্স পয়েন্টটার সাথে ঘন্টার কাটা কত কোণ করে আছে, বা মিনিটের কাটা কত কোণ করে আছে, বা সেকেন্ডের কাটা কত কোণ করে আছে। ঠিক আছে? ধরো একটা নির্দিষ্ট সময়, আমি একটা নির্দিষ্ট সময় এভাবে লিখলাম এইচ, এটা মানে হচ্ছে আওয়ার। এই যে 9 হচ্ছে আওয়ার প্রকাশ করে, এম হচ্ছে মিনিট, এস হচ্ছে সেকেন্ড। এই যে একটা নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়ে আমার 3টা কাটা, ঘন্টার কাটা, মিনিটের কাটা আর সেকেন্ডের কাটা, এই রেফারেন্স লাইনের সাথে কত কোণ করে আছে আমি সেটা বের করব। ঠিক আছে? তাহলে আমাকে বলো তো এই সময়ে প্রথমত চিন্তা করো সেকেন্ডের কাটাটা এই রেফারেন্স লাইনের সাথে যেই কোণ করে আছে সেটাকে আমরা ধরলাম থিটা এস। বলো তো থিটা এস এর ভ্যালু কত হবে? এই নির্দিষ্ট সময়ে সেকেন্ডের কাটাটা
এই রেফারেন্স লাইনের সাথে যেই কোণ তৈরি করে আছে, এই যে এই কোণটা এটাই কি আমরা থিটা এস ধরলাম, বলো এটা কত হবে? এটা কি সরাসরি সেকেন্ডের কাটা কিন্তু কারোর উপর নির্ভর করে না। হ্যাঁ, 1 সেকেন্ড ঘুরলে 6 ডিগ্রি ঘুরে, 1 সেকেন্ড অতিবাহিত হলে এস সেকেন্ড গেছে, তাহলে কি হবে? 6s ডিগ্রি। এটাই কি থিটা এস। এই তোমরা বুঝছো? যদি এস সেকেন্ড অতিবাহিত হয় তাহলে আমাদের যে সেকেন্ডের কাটা সেটা রেফারেন্স লাইনের সাথে কত কোণ তৈরি করবে? 6s ডিগ্রি। ক্লিয়ার? চিন্তা করো, 45 সেকেন্ড, প্রতি সেকেন্ডে সে 6 ডিগ্রি ঘোরে, তাহলে এখানে যদি 45 সেকেন্ড হয় তাহলে 45 ইন্টু 6 এখানে চলে আসবে, এত ডিগ্রি একটা কোণ তৈরি করবে, যে এই কোণটা হচ্ছে থিটা এস, এই কোণটা হচ্ছে থিটা এস। ডান। আমাকে বলো। আচ্ছা, এবার সেকেন্ডের কাটা গেল, ঠিক আছে? আমাদের সেকেন্ডের কাটাটার কালারটা আমি দিয়ে দিই, ওই আকাশি কালার ছিল, তাই না? এবার আমাদের যে মিনিটের কাটা থিটা এম, এই সময়টায় এম মিনিট এস সেকেন্ড, এই সময়টায় আমাদের মিনিটের কাটাটা রেফারেন্স লাইনের সাথে কত কোণ তৈরি করছে? সেটা কি শুধু মিনিটের উপরে ডিপেন্ড করে? না, সেকেন্ডের উপরেও ডিপেন্ড করে, বুঝছো? এম মিনিট এস সেকেন্ড, খেয়াল করো, তাহলে এম মিনিট, আমাদের যে এস সেকেন্ড আছে সেটাকে আমি যদি মিনিটে নিয়ে যাই, 60 দিয়ে ভাগ করতে হবে না? তাহলে আমাদের টোটাল অতিবাহিত যেই মিনিট সেটা এত মিনিট। ধরো 30 মিনিট 45 সেকেন্ড, তাহলে এখানে কিন্তু 30 মিনিট না, 30 মিনিটের থেকে কিছুটা বেশি সময় গেছে, তাই না? 30 মিনিট এবং পরের মিনিটের 3 ভাগের 4 ভাগ চলে গেছে, তাই না? তাহলে এম মিনিট এস সেকেন্ড মানে হচ্ছে এত মিনিট। প্রতি মিনিট অতিবাহিত হলে আমাদের মিনিটের কাটাটা এখান থেকে তো 6 ডিগ্রি করে ঘুরে, তাহলে এত মিনিট যদি অতিবাহিত হয় আমাদের মিনিটের কাটাটা কতটুকু ঘুরবে? ইন্টু 6 ডিগ্রি, এত ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই যে থিটা এম, এটাও আমরা বের করে ফেলছি, বুঝছো? রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে সেকেন্ডের কাটাটা কত কোণ করে আছে, মিনিটের কাটাটা কত কোণ করে আছে আমি বের করে ফেলছি। ডান। ছোট কোণটা নেওয়া যাবে? ছোট কোণ আপাতত আনতেছি না, আমরা আপাতত বড় কোণটাই নিতেছি, বুঝছো? যেই কোণটা এটাই নিতেছি। ওকে, এবার তাইলে আমাকে বলো, মিনিটের কাহিনী শেষ, এবার কার কাহিনী? ঘন্টার কাটাটা আমাদের আদি বিন্দু মানে রেফারেন্স লাইন থেকে যেই কোণটা তৈরি করে, যে এটা ধরলাম থিটা এইচ, বলো থিটা এইচটা কত হবে? থিটা এইচ শুধু কি এইচ এর উপরে নির্ভর করবে? না, মিনিট আর সেকেন্ড এই দুইটাও কিন্তু ঘন্টার সাথে কি করবে? এফেক্ট করবে, তাই না? এই যে 9 ঘন্টা 30 মিনিট মানে কি আধা ঘন্টার ইকুইভ্যালেন্ট, আবার 45 সেকেন্ড এটাও কিন্তু ঘন্টার একটা ইকুইভ্যালেন্ট। তাহলে এই পুরাটাকে আমরা এখন কি করব? ঘন্টায় নিয়ে যাব। তাহলে এইচ ঘন্টা প্লাস এম যেই মিনিটটা সেটাকেও আমরা কি করব? ঘন্টায় নিব। তারপর এস যেই সেকেন্ড সেটাকেও কি আমরা ঘন্টায় নিলাম। তাহলে এই সময়ে আমাদের টোটাল ঘন্টা অতিবাহিত হয়েছে এতটুকু। তুমি কি বুঝতে পারছো? এই সময়টায় যদি এরকম হইতো যে 9 ঘন্টা 0 মিনিট 0 সেকেন্ড, তাহলে ঘন্টার কাটা কি ঠিক 9 বরাবর থাকতো, কিন্তু পরবর্তীতে তো মিনিটও গেছে সেকেন্ডও গেছে, তো ওই মিনিট সেকেন্ড তারাও তো ঘন্টায় করবে, তাই না? আমাকে সবাই বলো, তাহলে আমাদের মোট অতিবাহিত ঘন্টা কতটুকু হইল? এতটুকু। এখন 1 ঘন্টা অতিবাহিত হইলে কয় ডিগ্রি জানি ঘুরে? 30 ডিগ্রি। তাহলে এত ঘন্টা অতিবাহিত হইলে কতটুকু ঘুরবে? ইন্টু 30। ক্লিয়ার? ইন্টু 30। ডান। তাহলে রেফারেন্স লাইনের রেসপেক্টে আমার ঘন্টার কাটা কোথায় আছে, মিনিটের কাটা কোথায় আছে, সেকেন্ডের কাটা কোথায় আছে সেটা আমি জানি। আমি কি তোমাকে বুঝাইতে পারছি?
রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে, হ্যাঁ, আমাদের ঘন্টার কাটা কোথায়, মিনিটের কাটা কোথায়, সেকেন্ডের কাটা কোথায় সেটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এই কোণটা আমরা বের করছি, এটা কি আমাদের থিটা মিনিট, এইটা কি আমাদের থিটা আওয়ার। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এই টাইমে ঘন্টার কাটা আর মিনিটের কাটা তাদের মধ্যবর্তী কোণ কত, ঘন্টার কাটা আর মিনিটের কাটা তাদের মধ্যবর্তী কোণ কত, তুমি কি করবা, রেফারেন্স লাইনের রেসপেক্টে থিটা আওয়ার মাইনাস থিটা এম, এটা করে দিলেই কোনটা পাবা না। দেখো থিটা আওয়ার মাইনাস থিটা এম, এটা করলেই তো এটা পাবা, তাই তো? এখানে কিছু কথা আছে, এরকম তো হইতেই পারতো থিটা এম থিটা আওয়ার থেকে বড়। হ্যাঁ, সো এই ঝামেলা এড়ানোর জন্য আমি একটা মডুলাস চিহ্ন বা পরম মান দিয়ে দিব। ঠিক আছে, মডুলাস চিহ্ন বা পরম মান দিয়ে দিব। আবার এরকমও হইতে পারে দুইটা কাটা, হ্যাঁ, এই একটা কাটা এই একটা কাটা, তাদের মধ্যবর্তী কোণ হওয়ার কথা 30, তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে এই বড় কোণটা পাইছো 330 পাইছো। যদি কোণটা 180 থেকে বড় হয়ে যায়, এই কোণটা যদি 180 থেকে বড় হয়ে যায় তখন 360 থেকে বাদ করে দিতে হবে, 360 থেকে এটা বিয়োগ দিবা তাইলেই অ্যান্সারটা পাবা, 360 থেকে এটা বিয়োগ দিবা তাইলেই অ্যান্সারটা পাবা। আমি কি বুঝাইতে পারলাম? এবার আমি যদি বলি ঘন্টার কাটা আর সেকেন্ডের কাটার মধ্যবর্তী কোণ, ঘন্টার কাটা আর সেকেন্ডের কাটার মধ্যবর্তী কোণ, সেটা কি হবে? এটা মডুলাস নিচে যাতে নেগেটিভ না হয়। তারপরে এই কোণটা যদি 180 থেকে বড় হয়ে যায় তুমি 360 দিয়ে বিয়োগ করবা। আমি যদি বলি মিনিটের কাটা আর সেকেন্ডের কাটা তাদের পার্থক্য কত, এটা ডান। তোমরা সবাই কি বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? জাস্ট এই যে এই মানটা বাইর করবা, তারপর যেই দুইটার মধ্যবর্তী কোণ বলবে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিবা, এখন যাতে নেগেটিভ না হয় এই জন্য পরম মান নিলা। আর ধরো ঘন্টার কাটা এখানে আছে, মিনিটের কাটা আছে এখানে, তুমি তাদের মধ্যবর্তী কোণ বাইর করলা এইটা, এটাও কিন্তু অ্যান্সার। আমরা চাই যে বড়টা না বের করে ছোটটা বের করব। কখনো যদি 180 থেকে বড় হয়ে যায় তুমি 360 থেকে বিয়োগ দিলেই কি ছোট কোণটা পেয়ে যাবা, ডান। সিকিউতে লিখবা কি? সিকিউতে আসবে না, এটা সিকিউতে আসবে না। ক্লিয়ার? চলো আমরা একটা অঙ্ক করি। অনেকগুলো অঙ্ক আছে, আমি জাস্ট একটা অঙ্ক করাই দিব। আমি তোমাকে বললাম 9টা বাজে 15 মিনিট 20 সেকেন্ড। হ্যাঁ, প্রত্যেকটা কাটার মধ্যবর্তী কোণ, ঘন্টার আর মিনিটের মধ্যবর্তী কোণ, ঘন্টার আর সেকেন্ডের মধ্যবর্তী কোণ, মিনিট আর সেকেন্ডের মধ্যবর্তী কোণ। তুমি কিচ্ছু করবা না, তুমি কি করবা, আমাদের যে রেফারেন্স লাইন মানে 12টার যে লাইনটা, এটার রেসপেক্টে বাকি কাটাগুলোর অবস্থান বাইর করবা। এটার রেসপেক্টে বলো তো আমাদের সেকেন্ডের যে কাটা সেটা কোথায় থাকবে? 20 ইন্টু 6, 120 ডিগ্রি কোণে থাকবে। বুঝছো? সেকেন্ডের কাটাটা এত কোণে থাকবে। এবার চলো মিনিটের কাটা শুধু মিনিটের উপরে ডিপেন্ডেন্ট না, মিনিটের কাটা মিনিট এবং সেকেন্ড। তাহলে 15 মিনিট আর ওই 20 সেকেন্ড মিলে কত মিনিট জানি হবে? 60 দিয়ে ভাগ ইন্টু 6 এত ডিগ্রি। তাহলে রেফারেন্স লাইনের রেসপেক্টে আমাদের মিনিটের কাটাটা কোথায় থাকবে? আমাকে বলো তো কোথায় থাকবে? 15 প্লাস 20/60 ইন্টু 6, 92 ডিগ্রি কোণ করে থাকবে। রেফারেন্স লাইনের রেসপেক্টে ঘন্টার কাটাটা এতটুকু যদি যায়, কয় ঘন্টা গেছে? 9 ঘন্টা 15 মিনিট 20 সেকেন্ড। সবাই কিন্তু ইফেক্ট রাখবে। 9 ঘন্টা তারপর কি 15 মিনিট 15/60 প্লাস 20 সেকেন্ড। 20 সেকেন্ড কত আমাকে বলো তো? 20/60 ইন্টু 60, ঠিক আছে, ইন্টু প্রতি ঘন্টায় 30 ডিগ্রি করে কিন্তু, তাহলে এখানে 30 দিয়ে গুণ করতে হবে। আমাদের ঘন্টার কাটাটা রেফারেন্স পয়েন্টের সাথে এত কোণ করে আছে, তাহলে 9 প্লাস 15/60 প্লাস 20/60
60 ইন্টু 60, ঠিক আছে। এটাকে এখন 30 দিয়ে গুণ করো, তাহলে কত? 277.67, ঠিক আছে। তোমরা কি বুঝছো? 277.67, 277.67। এবার আমি তোমাকে বললাম ঘড়ির কাঁটার, আমি তোমাকে বললাম ঘন্টার আর মিনিটের পার্থক্য কত, ঘন্টার আর মিনিটের। তাইলে ঘন্টা আর মিনিট বিয়োগ করো, 277.67 মাইনাস 92। তাদের মধ্যবর্তী কোণটা হবে এত। সেটা ডিগ্রিতে আসবে, তুমি চাইলে রেডিয়ানে নিতে পারো, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো তো 277.67, 277.67, সেখান থেকে তুমি যদি 92 বাদ দাও কত হয়? 185.67। এটা 180 থেকে বড় হয়ে গেছে, তো তুমি চাইলে এটাও রাখতে পারো, কিংবা 360 থেকে, কখনো যদি 180 থেকে বড় হয়ে যায় 360 থেকেও বাদ দিতে পারো, 174.33, 174.33। সবাই কি 100% বুঝছো? কোনো মুখস্থ করা লাগবে? আমি যদি বলি ঘন্টার আর সেকেন্ডের কাটার মধ্যবর্তী কোণ, ঘন্টার আর সেকেন্ডের কাটার মধ্যবর্তী কোণ, সেটা কত হবে? ঘন্টার কাটা কত? 277.67, সেখান থেকে 120 ডিগ্রি বাদ দিলেই হয়ে যাচ্ছে, যেটা আসবে সেটাই উত্তর। আমি যদি বলি মিনিটের কাটা আর সেকেন্ডের কাটার পার্থক্য, সেটা কত হবে? 92 থেকে 120 বাদ দাও, 92 থেকে 120 বাদ দাও, তাহলে কত হয়? -28 বা 28 ডিগ্রি কোণে থাকবে। সবাই কি ক্লিয়ার? তোমরা সবাই কি 100% ক্লিয়ার? সো রিটেনে আসলে তুমি ঠিক এতটুকু করলেই হয়ে যাবে, ঠিক এতটুকু করলেই হয়ে যাবে, বুঝছো? ভাই এমসিকিউতে আসলে এই বিশাল জিনিস করব, এটা কোনো কথা কইলেন? হ্যাঁ, করতে গেলে তো আমার 2 মিনিট 5 মিনিট নাই হয়ে যাবে। 1 নম্বরের অঙ্ক করতে গেলে 5 মিনিট নাই, এটা কি হবে? আচ্ছা, এমসিকিউতে একটা স্পেশাল জিনিস আসে, ওই স্পেশাল জিনিসের একটা শর্টকাট আছে। আগে আমাকে বলো, তোমরা কি সব বুঝছো? সব বুঝছো? যারা বুঝো নাই, ভয় পাওয়ার কিছু নাই, তুমি ক্লাসটা আরেকবার রিক্যাপ করবা, তাহলেই হবে, তাহলেই হবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে, ওকে। এখন তুমি বলো তো ঘন্টা আর মিনিটের কাটা, তাদের মধ্যবর্তী কোন কোনটা? এটা থেকে এটা বাদ দিলে যেটা হয়, এই যে এটা ঘন্টা আর মিনিটের কাটা, ঘন্টা আর মিনিটের কাটা, এই দুইটার পার্থক্য, এই দুইটার পার্থক্য, তাই না? এই দুইটা বিয়োগ করে তুমি যদি সিম্পলিফাই করো, এই দুইটা বিয়োগ করে সিম্পলিফাই করো, তাহলে খুবই সুন্দর একটা ফর্মুলা আসে, খুবই সুন্দর একটা ফর্মুলা আসে। দেখো, এত ঘন্টা এত মিনিট, মিনিট ও ঘন্টার কাটার মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, এটা মুখস্থ রাখবা। 60h মাইনাস 11m/2, 60h মাইনাস 11m/2। এই ফর্মুলাটা কই থেকে আসছে সেটা নিশ্চয়ই সবাই প্রমাণ করতে পারবা। আমরা এর থেকে কমপ্লিকেটেড কেস প্রমাণ করছি, সেকেন্ড সহ। পারবা না? সেকেন্ড সহ আমরা বাইর করছি, যে এখানে আমাকে যদি সেকেন্ড না দেয় তাহলে আমি এই ফর্মুলাটা ভাঙাবো, ভাঙায় দেখবো, যেটা আসে সেটা হচ্ছে এইটা 60h মাইনাস 11m/2, এবং এটা আমরা মুখস্থ রাখবো। ঠিক আছে? কেন মুখস্থ রাখবো? কারণ পরীক্ষায় সবসময় এমসিকিউতে যদি আসে ঘন্টা আর মিনিটই দেয়, সেকেন্ড ইউজুয়ালি দেয় না। কিন্তু সেকেন্ড দিলেও যাতে আমরা পারি, যেভাবে পারবো সেটা কিন্তু আমরা শিখাই দিছি। সেকেন্ড দিলেও আমরা পারবো, কিন্তু পরীক্ষায় সাধারণত কি আসে? এটা আসে। দেখো, সকাল 9:30টায়
ঘন্টার কাটা আর মিনিটের কাটার অন্তর্গত কোণ কি হবে 60h, আমরা পড়ছিলাম না 60h মাইনাস 11m বাই 2, এটার পরম মান তাই তো 60h মাইনাস 11m বাই 2 এটার পরম মান। এটা যদি 180 থেকে বড় হয়ে যায় তাহলে 360 থেকে বাদ দিব। তাহলে দেখো 60m না 60h 60 ইন্টু 9 মাইনাস 11 ইন্টু m 30 ভাগ 2 কত আসে 105। তাহলে মধ্যবর্তী কোণ কত 105। এটা এমসিকিউ শর্টকাট হিসেবে মনে রাখবা। এটা কিভাবে আসছে সেটা প্রমাণ করা আমি অলরেডি শিখাই দিছি তোমাদেরকে, এর থেকে জটিল কেস। হোমওয়ার্ক হচ্ছে এটা কেমনে আসলো, এই ফর্মুলাটা কেমনে আসলো সেটা প্রমাণ করবা। ঠিক আছে ওকে চলো। সকাল 7:15 ঘন্টার ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণকে 60মূলক পদ্ধতিতে প্রকাশ করো। পারবো। পরেরটা 11:15 সময়, 11:15 মানে কি 11:45 ঘন্টার কাটা ও মিনিটের কাটা কি ছিল আমাদের 60h মাইনাস 11m বাই 2, এটার পরম মান এত ডিগ্রিতে আসবে। তারপর ওই ডিগ্রিতে তুমি রেডিয়ান, 60মূলক মানে ডিগ্রি, বৃত্তীয় মানে রেডিয়ান, ডিগ্রিতেও নিবা রেডিয়ানেও নিবা। পারবা মনে রাখবা যদি 180 থেকে বড় হয়ে যায় না তখন 360 থেকে বাদ দিয়ে দিবা। চলো পরেরটা দেখি, এগুলো কিন্তু প্রচুর আসে। 7:15 ঘন্টার আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ, ভ্যালু বসাবা। এবার আমরা ছোট ক্লাসে চলে যাব। 16.3 তোমাদের মনে আছে বৃত্তচাপ ও বৃত্তকলা। একটা বৃত্ত, মজার কয়েকটা জিনিস শিখি। একটা বৃত্ত, ধরো এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে r, বলতো এই বৃত্তটার কেন্দ্রে উৎপন্ন কোণ কত 360 ডিগ্রি না 360 ডিগ্রি। আমাকে বলতো এই বৃত্তটার পরিধি কত 2πr। এই বৃত্তটার ক্ষেত্রফল কত πr²। এই বৃত্তটার ক্ষেত্রফল কত πr²। ঠিক আছে, এটা হচ্ছে পুরাটা, এই পুরা বৃত্তচাপ, এটা পুরাটা কিন্তু একটা বৃত্তচাপ। ঠিক আছে, আর পুরাটার ক্ষেত্রফল। এবার আমরা ছোট্ট একটা জিনিস দেখি। এবার কি হবে, আমরা পুরা বৃত্তটার ক্ষেত্রফল পরিধি এগুলো বাইর করব না। পুরাটার পরিধি জানি, ক্ষেত্রফলও জানি। এবার ছোট্ট একটা বৃত্তচাপ চিন্তা করো। ঠিক আছে, এতটুকু আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে। এখন এতটুকু একটা চাপ, এই চাপটা কেন্দ্রে হচ্ছে থিটা কোণ তৈরি করে। এই চাপটা কেন্দ্রে হচ্ছে থিটা কোণ তৈরি করে। ওকে, তাহলে এখানে খেয়াল করো, এই যে একটা চাপ তৈরি হয়েছে না, এই যে এতটুকুকে বলা হয় একটা চাপ, একটা বৃত্তচাপ। তাহলে এই চাপের দৈর্ঘ্য কত হবে? এই চাপের দৈর্ঘ্য আমরা ধরলাম s, এই চাপের দৈর্ঘ্য আমরা ধরলাম কত s। আচ্ছা, এখানে কিন্তু ঐকিক নিয়ম যাবে। কেন্দ্রে উৎপন্ন কোণ যদি 360 ডিগ্রি হয় তাহলে চাপের দৈর্ঘ্য কি 2πr না? ঐকিক নিয়ম। কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি হলে, কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি হলে তখন চাপটা কি পুরা বৃত্তটাই হয়ে যায়। তখন চাপের দৈর্ঘ্য কি বৃত্তের পরিধির সমান 2πr। কেন্দ্রে উৎপন্ন কোণ যদি 1 ডিগ্রি হয় তাহলে চাপের দৈর্ঘ্য কত 2πr বাই 360। কেন্দ্রে উৎপন্ন কোণ যদি থিটা ডিগ্রি হয় তাহলে এটা কত? ঐকিক নিয়ম থিটা বাই 360 ইন্টু 2πr। ঠিক আছে, তাহলে আমাদের চাপের দৈর্ঘ্য সমান কি
থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। যদি থিটাটা ডিগ্রিতে ক্যালকুলেট করা হয়, যদি থিটাটা ডিগ্রিতে ক্যালকুলেট করা হয়, 9 10-এ পড়ছো না এগুলা? সবাই সবাই বলো। এখন থিটাটা যদি ডিগ্রি না হয়ে রেডিয়ানে হিসাব করি, থিটাটা যদি ডিগ্রিতে না হয়ে রেডিয়ানে হিসাব করি, তাহলে থিটা রেডিয়ান, তখন কেন্দ্রে উৎপন্ন কোণ কি আর 360 না? তখন কত? কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 2 পাই। 2 পাই আর ওদিকে হচ্ছে 2 পাই আর 2 পাই কাটা, তাহলে s ইকুয়ালস টু কি থাকবে? r থিটা। ঠিক আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়ালস টু r থিটা। কখন? যখন কেন্দ্রে উৎপন্ন কোণটা তুমি রেডিয়ানে হিসাব করবা। এটা কখন? যখন কেন্দ্রে উৎপন্ন কোণটা তুমি ডিগ্রিতে হিসাব করবা। ক্লিয়ার? এটা কখন? যখন কেন্দ্রে উৎপন্ন কোণ ডিগ্রিতে। এটা কখন? যখন কেন্দ্রে উৎপন্ন কোণ রেডিয়ানে হিসাব করবা। ডান ডান ডান, সবাই 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 সবাই। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা পাইলাম। বৃত্তচাপ মানে এই চাপটার দৈর্ঘ্য, এটা তো বাঁকা, এটারে যদি পিটায় সোজা করো, ঠিক আছে, একটা লোহার চাক্কা মনে করো, পিটায় সোজা করো, ওর যেই দৈর্ঘ্যটা সেটাই কি? এই বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য। ওকে, আর এই যে অংশটা, এটাকে বলা হয় বৃত্তকলা। এটাকে কি বলা হয়? বৃত্তকলা। আমি একটা নাম দেই, এই বৃত্তকলাটার নাম OAB। এই বৃত্তকলাটার একটা ক্ষেত্রফল আছে, এই বৃত্তকলাটার একটা ক্ষেত্রফল আছে, এই বৃত্তকলাটার একটা ক্ষেত্রফল আছে। আচ্ছা, কেন্দ্রে উৎপন্ন কোণ যদি 360 ডিগ্রি হয়, ঐকিক নিয়ম আবারও, কেন্দ্রে উৎপন্ন কোণ যদি 360 ডিগ্রি হয়, তাহলে বৃত্তকলা বলতে পুরা বৃত্তটাই না? কেন্দ্রে উৎপন্ন কোণ যদি 360 ডিগ্রি হয়, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পুরা বৃত্তের ক্ষেত্রফল। কেন্দ্রে উৎপন্ন কোণ যদি 1 ডিগ্রি হয়, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 360। যদি কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হয়, থিটা ডিগ্রি হয়, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। তাহলে আমাদের যে বৃত্তকলা, হ্যাঁ, OAB বৃত্তকলা, তার ক্ষেত্রফল কত? থিটা ডিগ্রি, যদি ডিগ্রিতে হিসাব করো, বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। এবার থিটা যদি রেডিয়ানে হিসাব করো, তাহলে এটাও কি আমার রেডিয়ানে হিসাব করতে হবে? 2 পাই রেডিয়ান। থিটা যদি রেডিয়ানে হিসাব করো, থিটা যদি রেডিয়ানে হিসাব করো, তাহলে থিটা রেডিয়ান বাই 2 পাই ইন্টু পাই আর স্কয়ার। পাই পাই কাটা। এটা পড়ছিলা সাধারণ গণিতে, এটা পড়ছিলা উচ্চতর গণিতে, মনে আছে তোমাদের নিশ্চয়ই? তুমি যদি থিটাটা রেডিয়ানে হিসাব করো, তাহলে কি হয়? হাফ আর স্কয়ার থিটা রেডিয়ান। বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল এইটা যদি তুমি ডিগ্রিতে হিসাব করো, এটা যদি তুমি রেডিয়ানে হিসাব করো। ডান। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল, এই দুইটা টপিক কি করলাম? আমরা বুঝে গেলাম। এই দুইটা টপিক কি করলাম? আমরা বুঝে গেলাম। 9 10-এর টপিক কিন্তু এই দুইটা পড়ছি কই? জেনারেল ম্যাথসে 16.3-এ। এই দুইটা পড়ছি কই? হায়ার ম্যাথসে 8.1-এ। ঠিক আছে, ডান ডান। ওকে, একটা বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপটার দৈর্ঘ্য ও চাপটার উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল। কাহিনী বুঝছো? খুব সহজ কিন্তু। একটা বৃত্ত, তার ব্যাসার্ধ কত? 30 মিটার। তার ব্যাসার্ধ কত? 30 মিটার। একটা বৃত্তচাপ কেন্দ্রে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, কেন্দ্রে হচ্ছে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এটা কি আমাদের বৃত্তচাপ? তাহলে বলো তো বৃত্তচাপের দৈর্ঘ্য, আমাকে বলো বৃত্তচাপের দৈর্ঘ্য সেটা কত? থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, তাই না? থিটা কত? 60 বাই, ডিগ্রিতে আছে কিন্তু, ইন্টু 2 পাই আর এর ভ্যালু কত? 30 মিটার। তাহলে কত আসে? এত মিটার। ডান ডান। ওকে, আচ্ছা, এবার কি চাইছে? বৃত্তকলার ক্ষেত্রফল।
এবার কি চাইছে? বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে আমাকে বলো তো, বৃত্তকলা একটা নাম দাও, সুন্দর করে একটা চিত্র আঁকা, এভাবে নাম দিয়ে দিলেই হবে। তারপর বাংলায় লিখবা ও এ বি বৃত্তকলা। বৃত্তকলা বোঝানোর জন্য যে এরকম এরকম ত্রিভুজের মতো আর কি। ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল θ/360। হ্যাঁ, পুরা বৃত্তটার এত ভাগিত ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে থিটা কত? 60/360 ইন্টু পাই আর স্কোয়ার, এত বর্গমিটার। ঠিক আছে, এত বর্গমিটার। ডান? পারবো? পারবো পারবো সবাই? আমরা কি পারবো? আমরা পারবো, তাই না? ঠিক আছে। আচ্ছা, তারপর পৃথিবীর ব্যাসার্ধ, এই অঙ্কগুলা খুবই পপুলার ছিল। পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার, এই ধরো এটা পৃথিবী, এটার ব্যাসার্ধ হচ্ছে কত কিলোমিটার? 6440। 6440 কিলোমিটার। কিন্তু দুইটা স্থান, পৃথিবীর উপরস্থ দুইটা স্থান। হ্যাঁ, পৃথিবীর উপরস্থ দুইটা স্থান, এই একটা স্থান, এই একটা স্থান। ঠিক আছে, পৃথিবীর উপরস্থ দুইটা স্থান, এই একটা স্থান, এই একটা স্থান। তারা কেন্দ্রে কত কোণ তৈরি করছে আমাকে বলো তো? কেন্দ্রে কত কোণ তৈরি করছে? 1 মিনিট। 1 মিনিট। তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এস। বলো 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 বলো। 1 মিনিট। তাহলে থিটা কত? 1 মিনিট। তুমি এটাকে ডিগ্রিতে নিয়ে যাও তো, 1/60। রেডিয়ানে নিবা? রেডিয়ানে নিবা? নাও। রেডিয়ানে নিলে কি হয়? এটা কত? এত ডিগ্রি। 1/60 রেডিয়ানে কেমনে নিতে হয়? ইন্টু পাই/180। পাই/180 রেডিয়ান। রেডিয়ানে যদি থাকে তাহলে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য S = r থিটা। আর কত? 6440 ইন্টু পাই/60 ইন্টু 180, এত কিলোমিটার। এত কিলোমিটার। তুমি চাইলে এখন এটা মিটারে নিয়ে যেতে পারো। সবাই কি বুঝছো? আমি কি রেডিয়ানে নিয়ে এই জন্য কি S = r থিটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারলাম। ডিগ্রিতে থাকলে θ/360 ইন্টু 2πr, 1.87 কিলোমিটার। এগুলো HW দেন। ওকে, দেখো, এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করছে। তুমি কি বৃত্তচাপটার দৈর্ঘ্য বের করতে পারবা? ওই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে এত কোণ তৈরি করে, বৃত্তের ব্যাস। পারবা? পারবা পারবা? আমাকে বলো, ঘন্টায় হচ্ছে 5 কিলোমিটার, ওর ভেলোসিটি কত? 5 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিতে পারবা? তারপর 36 দিয়ে গুণ করবা, তাহলে বৃত্তের চাপটা পেয়ে যাবা। বৃত্তচাপের দৈর্ঘ্য, কেন্দ্রে উৎপন্ন কোণ, সেখান থেকে ব্যাসার্ধ, সেখান থেকে ব্যাসার্ধ। সবাই কি পারবা এটা? তাহলে এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই। এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই, কি বলো? দিয়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা চ্যাপ্টার 16 জেনারেল ম্যাথসের পরিমিতির অনেকগুলো অঙ্ক করছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড। তোমার মনে আছে? একটা ত্রিভুজের কি কি দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করা যায়? একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করা যায় অর্ধপরিসীমার সূত্র দিয়ে। মনে আছে নিশ্চয়ই? আমাদের অর্ধপরিসীমা সমান a + b + c/2। তাহলে এটার এরিয়া কি হবে? √s * s - a * s - b * s - c, তাই না? আচ্ছা, সিমিলার ভাবে যে কোনো দুইটা বাহু আর তাদের মধ্যবর্তী কোণ, যে কোনো দুইটা বাহু আর তাদের মধ্যবর্তী কোণ, এটা সাধারণত সি কোণ। সি বাহুর বিপরীত কোণ কি? সি কোণ হয়।
তাই না? যে কোনো দুইটা বাহু আর তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রেও ক্ষেত্রফল বের করা যায়। হাফ AB sin C। ভূমি উচ্চতা দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করা যায়, ভূমি উচ্চতা দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করা যায়। মনে আছে? বলো 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 বলো। তারপর সমবাহু ত্রিভুজ, তার তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ AAB, তার ক্ষেত্রফল আমরা জানি, আমাকে বলো তো, B/4 √4 স্কয়ার মাইনাস B স্কয়ার। ঠিক আছে? তারপর আমরা সামান্তরিকের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল সব কিছুই দেখছি না? একটু মনে করে দেখো। কেউ যদি ভুলে যাও ভাই 9-10 যা পড়ছি সব ভুলে গেছে, তাহলে আবারও এই ACS ফিউচার স্কুলে চলে যাবা, এই যে এই প্লেলিস্টে চলে আসবা। তোমাদের কারো ছোট ভাই বোন থাকলে তো অবশ্যই জানাবা এইগুলা, যেগুলা যে আছে, এই যে পরিমিতি, বুঝছো? এখানে চলে যাবা। তোমরা কি দেখছিলা SSC তে থাকতে? জাস্ট এই নোটটা দেখে আসবা, সব রিভাইজ হয়ে যাবে, সব রিভাইজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আরেকটা স্পেশাল জিনিস, এটাকে বলা হয় কোসাইন সূত্র। এটাকে কি বলে? ত্রিভুজের কোসাইন সূত্র। এটা তোমরা হায়ার ম্যাথসে পড়ছিলা, আবার পড়বা, অসুবিধা নাই। একটা ত্রিভুজের তিনটা কোণ, একটু মনোযোগ, কোণগুলাকে সাধারণত বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় ABC, আর বাহুগুলাকে, এটার বিপরীত বাহুকে স্মল a, এটার বিপরীত বাহুকে স্মল b, এটার বিপরীত বাহুকে স্মল c। যে কোনো একটা কোণের cos, ধরো cos b ইকুয়ালস টু, যে কোনো একটা কোণের cos ইকুয়ালস টু তার সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল, সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল মাইনাস বিপরীত বাহুর বর্গ বাই 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল। এই ফর্মুলাটা আমরা সামনে শিখবো, বাট আপাতত জাস্ট মুখস্থ রাখো, কিছু কিছু অঙ্কে কাজে লাগবে, এটাকে বলে ত্রিভুজের কোসাইন সূত্র, বুঝছো? যে কোনো একটা কোণ, ত্রিভুজের যে কোনো একটা কোণ, তুমি কোনটা নিবা? ধরো এ কোণটা নাও, cos A, এটা কি হবে? ইকুয়ালস টু এ কোণের সন্নিহিত বাহু যেই দুইটা আছে তাদের বর্গের যোগফল মাইনাস বিপরীত বাহুর বর্গ ভাগ 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল। বুঝতে পারলাম? ওকে, ঠিক আছে, চলো অঙ্ক করি। AB সমান 5 সেন্টিমিটার, তাহলে 11 অংশের ক্ষেত্রফল কত? তুমি বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারবা? পাই ইন্টু 5 স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল থেকে এই বৃত্তচাপটার ক্ষেত্রফল বাদ দিলেই কাজ শেষ না? কিংবা বুঝিও, আমাদের বৃত্তের যেই ক্ষেত্রফল পাই আর স্কয়ার মাইনাস, সেখান থেকে এই বৃত্তচাপের ক্ষেত্রফল কত, বৃত্তকলার ক্ষেত্রফল কত বলো তো? 50/360 ইন্টু পাই ইন্টু 5 স্কয়ার। এটা হচ্ছে বোকারা এমনি করবে, বুদ্ধিমানরা কেমনে করবে? ওই 11 অংশটা, ওটাও কিন্তু একটা বৃত্তকলা যার কেন্দ্রে উৎপন্ন কোণ 310, তাই না? এদিকে 50, ওদিকে 310, তাহলে 11 অংশের ক্ষেত্রফল কত? 310/350 ইন্টু পাই আর স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। এটাই কি আমাদের 11 অংশের ক্ষেত্রফল। ঠিক আছে,
বুঝলাম সবাই সবাই? তারপর তারপর এবার বলছে এই ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কত। তুমি ও এ বি বৃত্তচাপের ক্ষেত্রফল বের করতে পারবা? ও এ বি যেই বৃত্তচাপটা, ও এ বি বৃত্তচাপটা তার ক্ষেত্রফল বের করতে পারবা? সেখান থেকে ও এ বি যেই ত্রিভুজটা তার ক্ষেত্রফল বাদ দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এখন এই ও এ বি চাপ বা ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল বের করার জন্য এই কোণটা লাগবে না, এই কোণটা লাগবে না। সো এই কোণটা তুমি যদি থিটা চিন্তা করো, তাহলে কস থিটা সমান কত হবে বলো তো? কস থিটা সমান কত হবে? সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস বিপরীত বাহুটার বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল। ঠিক আছে? কস থিটা সমান সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল মাইনাস বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই এটা। ঠিক আছে? আমাকে সবাই বলো তাহলে দেখো তো এটা কত হয়? 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 4√2 তার স্কয়ার বাই 2 ইন্টু 4 ইন্টু 4। হ্যাঁ, শূন্য হয়ে গেল। তাহলে কস থিটার মান কত? আন্ডে। তাহলে থিটা কত? কস থিটা 0 হলে থিটা কত? 90 ডিগ্রি। কস থিটা 0 হলে থিটা কত? 90 ডিগ্রি। কস থিটা 0 হলে থিটা কত? 90 ডিগ্রি। তাহলে এই যে বৃত্তকলা তার ক্ষেত্রফল কত বলতো? 90 বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ একক, যেহেতু এটা সেন্টিমিটার না, এত একক, তাহলে বর্গ একক। আর ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাইলে 1/2 ইন্টু 4 ইন্টু 4 sin 90ও দিতে পারো। এত বর্গ একক। ডান। সবাই তোমরা সবাই কি বুঝতে পারছো? সবাই আমরা সবাই বুঝতে পারলাম, তাই না? তারপর বলো তো এটা পারবা? ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল, পুরা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই ইন্টু 6 স্কয়ার। সেখান থেকে দেখো আমি পুরা বৃত্তের ক্ষেত্রফলটা থেকে ওই পুচকি ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বাদ দেই, তাইলে কি ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল পাবো না? পুরা বৃত্তের ক্ষেত্রফল থেকে পুচকি ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বাদ দেই, তাহলে কি ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল পাবো? বলো পুচকি ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 1/2 ইন্টু 6 ইন্টু 6 sin 42। এখান থেকে অ্যান্সারটা বের হয়ে যাবে। ডান। আগেরটা 0 আসে না, আসলেই 0 আসে না। 0 তো আসে, 0 তো আসা উচিত। ওকে, চিত্রের ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল। তুমি আমাকে বলো, তুমি কি আলফার ভ্যালুটা বের করতে পারবা? তুমি আমাকে বলো, তুমি কি আলফার ভ্যালুটা বের করতে পারবা? কজ আলফা সমান সন্নিহিত বাহু দুইটা, এটা কত? 6 আর 9 15, এটা কত? 6 আর 3 9, তাহলে 15 স্কয়ার প্লাস 9 স্কয়ার, এটা কত? 21 মাইনাস 21 স্কয়ার বাই 2 ইন্টু 15 ইন্টু 9। ক্যালকুলেট করো, দেখো কত হয়। এটাও 0 আসার কথা। কি 15 স্কয়ার প্লাস 9 স্কয়ার মাইনাস 21 স্কয়ার বাই 2 ইন্টু 15 ইন্টু 9, মাইনাস হাফ আসে। এটা কত আসে? মাইনাস হাফ। কজ আলফা তার ভ্যালু যদি মাইনাস হাফ হয়, আলফার ভ্যালু কত হয়? 120। আলফার ভ্যালু 120। বুঝছো এতটুকু সবাই? তোমরা সবাই কি বুঝছো? তাহলে বলো ছায়া ঘেরা অংশটার ক্ষেত্রফল কত? এই ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে তুমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে তুমি যদি বৃত্তকলাটা বাদ দাও, তাইলেই তো পাবা। ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলো তো?
হাফ ইন্টু দুইটা বাহু 9 15 ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন, তাদের মধ্যবর্তী কোণের সাইন মাইনাস, ঠিক আছে, মাইনাস কি হবে এই কলাটার ক্ষেত্রফল, এটা কত আমাকে বলো, 120 বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, আর কত 6, আর কত 6, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, এত বর্গমিটার, এত বর্গমিটার। ক্লিয়ার 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 সবাই সবাই আমাদের আরেকটা ছোট্ট টপিক বাকি, বুঝছো? তাহলে আমাদের চ্যাপ্টার 6.1 শেষ। চ্যাপ্টার 6 এর কিন্তু 3টা পার্ট, 6.1, 6.2, 6.3। তো আজকে আমরা 6.1টা শেষ করে দিব, বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা এটা পারবা সবাই বলো, পারবা? করে নিও। একটা গাড়ির চাকার ব্যাস হচ্ছে 50 সেন্টিমিটার, প্রতি সেকেন্ডে 5 বার আবর্তিত হয়। চাকার পরিধি, চাকাটা একবার ঘুরে প্রায় এত সেন্টিমিটার পথ অতিক্রম করে, এটা কি পরিধি, পরিধিটা বের করা লাগবে। চাকাটার গতিবেগ প্রতি সেকেন্ডে যদি এতবার ঘুরে, তাহলে 5 দিয়ে পরিধিকে গুণ করলেই কি গতিবেগটা পাবা, গতিবেগটা পাবা। আচ্ছা একটা ত্রিভুজের 2টা কোণ দেওয়া আছে, এটাকে রেডিয়ানে নিতে পারবা, এটাকেও রেডিয়ানে নিতে পারবা, তাহলে তৃতীয় কোণটার মান রেডিয়ানে কত, পারবা না? পারবা তো, পারবা তো, বা ক্যালকুলেটরেও করা যায়, বুঝছো? ঠিক আছে, ক্যালকুলেটর হ্যাকসে এটা দেখানো আছে, দেখে নিও, দেখে নিও। ওকে, তো এখন আমরা দেখব বহুভুজের কোণ। বহুভুজ, তোমরা সুষম, ষড়ভুজ, পঞ্চভুজ পড়ে আসছো না? কেন্দ্রস্থ কোণ একটা, আর যে শীর্ষকোণ মনে আছে নিশ্চয়ই, 16 কোথায়, 16.2 পরিমিতির শীর্ষকোণ আর কেন্দ্রস্থ কোণ বাইর করা শিখছিলা, মনে কি আছে? আচ্ছা একটা ত্রিভুজ, মজার ব্যাপার শিখাই, একটা ত্রিভুজ তার কয়টা বাহু? 3টা বাহু, এর 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। এবার চিন্তা করো চতুর্ভুজ, তার কয়টা বাহু? চতুর্ভুজ তার কয়টা বাহু? 4টা বাহু। আরে ধুর, 4টা বাহু, এর অন্তস্থ যেই কোণগুলা তাদের সমষ্টি কত? এটার ভেতরে কিন্তু 2টা ত্রিভুজ আছে, তাই না? তাই না? তাই না? তাহলে এই 2টা ত্রিভুজ, তার মানে 2 × 180, তাই তো? 2 × 180। এবার চিন্তা করো একটা পঞ্চভুজ, তার ভিতরে কয়টা ত্রিভুজ আছে খেয়াল করি তো, একটু খেয়াল করি সবাই মনোযোগ দিবা। এই একটা ত্রিভুজ, হ্যাঁ একটা ত্রিভুজ যদি আমরা ভাগ করে ফেলাও, একটা শীর্ষ আলাদা হয়ে গেছে, একটা চতুর্ভুজ পড়ে থাকে, ওই চতুর্ভুজকে আবার তুমি 2টা ত্রিভুজে ভাগ করে ফেলতে পারো। কাহিনী বুঝছো? পঞ্চভুজ তুমি একটা শীর্ষকে আলাদা করে ফেললে এমনি, তাহলে একটা ত্রিভুজ আর একটা চতুর্ভুজ, হ্যাঁ, আর চতুর্ভুজকে কি তুমি আরো 2টা ত্রিভুজে ভাগ করে ফেলতে পারো। তাহলে এটা কত? 3 × 180। এই যে এই কোণগুলার যোগফল, বুঝছো? এই কোণগুলার যোগফল, এই কোণগুলার যোগফল কিন্তু এই 3টা ত্রিভুজের কোণগুলার যোগফলের সমান। এবার তুমি যদি ষড়ভুজের কথা চিন্তা করো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সেক্ষেত্রে তুমি একটা ত্রিভুজ বানায় ফেললা, তাহলে এখানে 180 ডিগ্রি, বাকি থাকে কিন্তু আরেকটা পঞ্চভুজ, ওই পঞ্চভুজের কি হবে? 3 × 180। তাহলে ষড়ভুজের ক্ষেত্রে 4 × 180, সিমিলার ভাবে সপ্তভুজের ক্ষেত্রেও কি 5 × 180। তাহলে একটা এন ভুজ,
এন ভুজ, হ্যাঁ, তার ভেতরে কয়টা ত্রিভুজ বানানো সম্ভব? n-2টা না? ত্রিভুজ হলে একটা, চতুর্ভুজ হলে দুইটা, তাই না? তাহলে তার অন্তস্থ কোণগুলার সমষ্টি কত আমাকে বলো তো? ইন্টু 180, n-2 ইন্টু 180। তো সুন্দর, অন্তস্থ কোণগুলার সমষ্টি সুন্দর করে লিখবা। একটা এন ভুজের অন্তস্থ কোণগুলার সমষ্টি, একটা এন ভুজের অন্তস্থ কোণগুলার সমষ্টি এত। এবার এটা যদি সুষম এন ভুজ হয়, সুষম এন ভুজ, তার মানে প্রত্যেকটা কোণ সমান, তখন প্রত্যেকটা কোণ কত করে হবে আমাকে বলো তো? n-2 ইন্টু 180 সুষম এন ভুজ, তাহলে এনটা কোণ সবাই সমান, সবগুলা সমষ্টি এত, তাহলে সবাই ইন্ডিভিজুয়ালি কত দিয়ে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি বের করতে চাই এই বহিস্থ কোণটা কত, সুষম ষড়ভুজ, তার অভ্যন্তরস্থ কোণ পাই যাব 360 থেকে এটা বাদ দিলেই কি বাইরের কোণটা পাই যাব না যদি সুষম হয়? এই তিনটা জিনিসই বাইর করতে বলে সাধারণত। একটা এন ভুজের সবগুলা কোণের সমষ্টি কত, ডিগ্রিতে 180 জায়গায় পাই দিয়ে গুণ করলে রেডিয়ানে হইতো। যদি সুষম এন ভুজ হয় তাহলে প্রত্যেকটা কোণের মান কত, আর সেক্ষেত্রে বহিস্থ কোণটাও বের করতে বলতে পারে। ডান। চলো অঙ্ক করি। একটা সুষম ষড়ভুজের প্রত্যেকটা বহিস্থ কোণের মান, আচ্ছা সুষম ষড়ভুজ, তাহলে অন্তস্থ কোণ কত হবে? সুষম ষড়ভুজ 6-2 ইন্টু 180, এটা হচ্ছে সবগুলা সমষ্টি ভাগ 6টা কোণ তো, তাহলে দেখো তো 6 এটা কাটা 30, হ্যাঁ 4-30 120, এটা কি অন্তস্থ কোণ, তাই না? এটাই কি 6-30-120, তাহলে বহিস্থ কোণ কত? 360 - 120 হওয়ার কথা না? তোমরা সবাই বি লিখতেছ কেন বলো তো? তোমরা সবাই বি লিখতেছ কেন? 60 ডিগ্রি। এখানে বহিস্থ কোণ বলতে আসলে কি চাইছে? বহিস্থ কোণ বলতে কোশ্চেনটা একটু কনফিউজিং হয়ে গেল। বহিস্থ কোণ বলতে যদি এইটা চায়, বুঝছো, এই যে এটাকে যদি বহিস্থ কোণ হিসেবে চিন্তা করে তাহলে 180 থেকে বাদ দিয়ে 60 অ্যান্সার, বুঝছো? আর যদি বহিস্থ কোণ হিসেবে আমরা এইটা চিন্তা করি, হ্যাঁ, তাহলে কিন্তু 360 থেকেই বাদ দেওয়া লাগবে। তো বহিস্থ কোণ হিসেবে নর্মালি তো এটাই বোঝা যায়, ঠিক আছে? প্রবৃদ্ধ কোণ, আচ্ছা এটা বহিস্থ প্রবৃদ্ধ কোণ, এটার কথা বলতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে বহিস্থ কোণের সংজ্ঞা বোধ হয় এটাই, ঠিক আছে? ওকে, যাই হোক, আমি নেক্সট ক্লাসে এটা তোমাদের ক্লিয়ার করে দিব। একটা সুষম বহুভুজের একটা কোণের পরিমাপ হচ্ছে 170, ভেতরের কোণ, তাহলে আমাকে বলো তো তার বাহুর সংখ্যা কত? n-2/n ইন্টু 180 সমান কত? 170। তাহলে দেখো 180n মাইনাস 360 সমান 170n, তাহলে 10n সমান 360, তাহলে n এর ভ্যালু কত? 36 ভুজ, মানে 36টা বাহু আছে, 36টা কোণ আছে, ঠিক আছে? n বাহু বিশিষ্ট বহিস্থ কোণ, বহিস্থ কোণের সংজ্ঞা এটাই, বুঝছো? বহিস্থ কোণের সংজ্ঞা এটাই, এটা হচ্ছে বহিস্থ প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে? মনে রাখবা, এটা হচ্ছে বহিস্থ প্রবৃদ্ধ কোণ। তাহলে বহিস্থ কোণ কি? যে কোনো একটা বাহু তুমি যদি এক্সটেন্ড করো, ধরো এই বাহুটা এক্সটেন্ড করে দিলা, ঠিক আছে?
তাহলে যেই কোণটা, এটাই হচ্ছে বহিস্থ কোণ। এই বাহুকে এক্সটেন্ড করে দিলা, এটাই হচ্ছে বহিস্থ কোণ। যে কোনো একটা বাহুকে এক্সটেন্ড করে দিলে এটা অন্য বাহুর সাথে যেই কোণ তৈরি করে। ঠিক আছে, তাহলে বহিস্থ কোণ কেমনে পাবা? তুমি যদি অন্তস্থ কোণ থিটা পাও, ঠিক আছে, অন্তস্থ কোণ থিটা পাও, সেখান থেকে বহিস্থ কোণ কেমনে পাবা? 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, এটা কি আমাদের বহিস্থ কোণ। ক্লিয়ার? আচ্ছা, এন বাহু বিশিষ্ট কোন সুষম বহুভুজের বহিস্থ কোণ হচ্ছে 72, তাহলে ভেতরের কোণ কত? 180 মাইনাস 72 বা 108। তাই যদি হয় আমরা কি বলতে পারি? n মাইনাস 2 ইন্টু 180 ভাগ n সমান 108। এখান থেকে n এর ভ্যালুটা তোমরা বের করে ফেলবা, n এর ভ্যালুটা তোমরা বের করে ফেলবা। n এর ভ্যালু কি 5 আসে না? তো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 6.1 শেষ। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চ্যাপ্টার 6.2টাও কি করব? শেষ করার ট্রাই করব। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি আজকের মতো, টাটা।